প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ পর্বে। আজকে আপনাদের সামনে হাজির হয়েছে একটি বিশেষ পর্ব নিয়ে এবং একজন বিশেষ অতিথিকে সাথে নিয়ে। আজকে আমাদের যে আলোচনা হবে সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। আর এই ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষ ব্যক্তিকে। অত্যন্ত গুণী একজন মানুষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং ভালোবাসার একজন মানুষ, ডক্টর রাফিউদ্দিন আহমেদ স্যার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন শিক্ষক। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম মাসুদ। কেমন আছো? জি, আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনি ভালো আছেন? হ্যাঁ, এই তো আছি, মোটামুটি ভালোই আছি। যদিও এখন আমাদের সবাই বলছে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, একটু আতঙ্কেও আছি। ইনফ্যাক্ট মানে এবার তো আসলে ঘরে ঘরে অসুস্থতা দেখা দিচ্ছে। এমন কোনো ঘর নাই মানে ঢাকা শহরে যে আসলে জ্বর মানে অসুস্থ হচ্ছে না। তো খুব একটু টেনশনও থাকতে হচ্ছে, বাট আছি স্বাস্থ্যবিধি মেনে যতদিন থাকা যায় আর কি। এবং তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে স্কিল এইডকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমি আসলে খুবই নগণ্য একজন মানুষ, একটু বেশি সবকিছুতে বেশি বেশি দেখাই, একটু আগ্রহ বেশি, জানার আগ্রহ বেশি, জানার চেষ্টা করি এবং যেটা জানি সেটা জানানোর চেষ্টা করি মানুষকে এবং একটু ইন্সপায়ার করার চেষ্টা করি যে আসলে কোন দিকে আমাদের কাজ করা উচিত। থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। অনেক পর আসলাম আজকে, যদিও স্যার আজকে আমি পাবলিকলি কিছু কথা বলতে চাই আপনার সম্পর্কে। সেটা হচ্ছে যে স্কিল এইড বাংলাদেশের সাথে আপনি একদম শুরু থেকে আছেন। আমার মনে আছে যে যখন আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার প্লিজ আমাদের একটু টেক কেয়ার করেন, তখন আমরা আমাদের কাজ শুরুই করি নাই ওইভাবে। আর আমাদের পেজে আমরা অল্প কয়েকজন মানুষ ছিলাম। তো সবাই তো আসলে বড় প্ল্যাটফর্ম গুলোর সাথে যুক্ত হতে চায়, কিন্তু যারা শুরু করতে যায় তাদের সাথে যুক্ত হতে চায় এমন মহৎ প্রাণের মানুষ আসলে কমই আছে। তো ওই সময় আপনি উইদাউট এনি হেজিটেশন যেভাবে আমাদেরকে হেল্প করেছেন এবং একদম শুরু থেকে ছিলেন, ইভেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানেও আপনি ছিলেন, এই জন্য আমি পাবলিকলি স্কিল এইড বাংলাদেশের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আপনার আমাদের প্রতি আপনার যেই স্নেহ বা কেয়ারিং, এটা আমরা কখনো ভুলবো না স্যার। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। ভেরি অনার্ড, থ্যাংক ইউ ভেরি মাচ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে উদ্যোগ। জি, উদ্যোগ আসলে প্রথম দিকে যেই উদ্যোগটা আসলে নেওয়া হয়, এই উদ্যোগ আজকে একদিন ছোট থাকবে, এটা বড় হবেই। এবং তুমি যেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছ এটাকে বড় করার জন্য, স্কেল করার জন্য, এই ধৈর্য কিন্তু এখনকার যুগে মানুষের মধ্যে নাই। ইনফ্যাক্ট তোমার মধ্যে যে ধৈর্য আছে আমারও কিন্তু ইনফ্যাক্ট এত ধৈর্য নাই। মানে তুমি লেগে থাকতে হবে। মানে আজকে আমরা যে কথাগুলো বলবো, অনেকে অনেক বড় উদ্যোগ নিয়েছে কিন্তু যেহেতু লেগে নাই সেখান থেকে সেটা হারিয়ে যায়। সো মাসুদ খুবই ভালো কাজ করছে এবং এটাকে হারিয়ে যেতে দাও নাই। দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট অফ দ্যাট। এবং যে স্কিল এইডের মাধ্যমে যে পরিমাণ ছাত্র মানুষ সেবা পাচ্ছে বা মানুষজন নানা রকম স্কিল পাচ্ছে, এটা আসলে বিশাল একটা কন্ট্রিবিউশন মনে করি বাংলাদেশের জন্য। সব ক্রেডিট, অল ক্রেডিট গোস টু দ্য স্কিল এইড টিম। থ্যাংক ইউ। জি স্যার, আজকে আমরা তাহলে মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের বিষয়বস্তু ছিল ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। তা একজন এক্সপার্ট হিসেবে আগে ওভারঅল আপনার কাছ থেকে ডিজিটাল এন্টারপ্রেনারশিপ সম্পর্কে একটু শুনতে চাই। তারপরে আমাদের অনেক অডিয়েন্স অলরেডি কমেন্ট করে ফেলেছে, তাদের প্রশ্নগুলো আমরা আস্তে আস্তে নিব স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তুমি অলরেডি বলেছো, আমার এখানে নামও দেখা যাচ্ছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, মার্কেটিং ডিপার্টমেন্টে আছি সহযোগী অধ্যাপক হিসেবে। এবং সেখান থেকে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা সাবজেক্ট। বিশ্ববিদ্যালয় লেভেলে মানে নর্মালি আমরা ডিজিটাল মার্কেটিং শিখতাম হচ্ছে বিভিন্ন ইনস্টিটিউশনে গিয়ে, কিন্তু এটা বছর দেড়েক আগের থেকে আমি চিন্তা করলাম যে আমাদের ছাত্রদের ডিজিটাল ট্রান্সফরমেশনটা দরকার, ছাত্রদের ডিজিটাল নলেজ দরকার এবং ডিজিটাল স্কিল দরকার। তো সেখান থেকেই আমাদের ডিপার্টমেন্টে, ঢাকা মার্কেটিং ডিপার্টমেন্টে আমরা ডিজিটাল মার্কেটিং পড়াচ্ছি এমবিএ লেভেলে। আন্ডারগ্রেড এখনো শুরু করি নাই। তো আস্তে আস্তে অনেকগুলো ইউনিভার্সিটিতে কোর্স হিসাবে আসছে এটা। আর পাশাপাশি আমার যেহেতু পিএইচডি করার সুযোগ হয়েছে এন্টারপ্রেনারশিপ নিয়ে, অস্ট্রেলিয়া থেকে করেছি, আই এম কোয়াইট লাকি ফর দ্যাট। এবং তো চিন্তা করলাম যে এন্টারপ্রেনার তো আসলে হচ্ছি, কিন্তু যেহেতু কোভিড-19 এসে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা বাসার থেকে বেরোতে পারছি না। এবং আমাদের উদ্যোগ যেটা আছে, অনেকে বলছেন যে আমি আসলে আমার শপ আছে বসুন্ধরা শপিং সেন্টারে, আমি আগাতে পারছি না, বন্ধ সবকিছু, ব্যবসা বন্ধ, দোকানে শ্যাওলা জমে গেছে। আমরা তখন দেখেছি গত বছর এই সময় এপ্রিল মাসের প্রথম দিকে
যে আমরা আসলে স্টাক হয়ে আছি, আমাদের সবগুলোতে কোনো মানুষও আসে না, সবাই স্টাক বাসায়। তখন চিন্তা করলাম ঠিক আছে, আপনি ডিজিটাল এন্টারপ্রেনার হয়ে যান, আপনি ডিজিটালি আপনার প্রোডাক্টগুলোকে সেল করেন। কারণ যে জিনিসটা ফিজিক্যালি সেল করা সম্ভব সেটাকে ডিজিটালি সেল করতেই হবে। তো ওখান থেকে ইনফ্যাক্ট গত 1 বছর দেড়েক ধরেই আমার প্ল্যান এটা। এবং সবচেয়ে মজার ব্যাপার, ডিজিটাল হয়ে গেলে আপনার অনেক কাজ সহজও হয়ে যায়। এবং সবচেয়ে মজার ব্যাপার, সারা পৃথিবীর প্রায় 90% বিজনেসকে ডিজিটালি ট্রান্সফর্ম করা সম্ভব। তো ওখান থেকে আমি কাজ করে আসছি গত কোভিডের একটু আগ থেকে ইনফ্যাক্ট, যে কেন একটা মানুষের ডিজিটাল এন্টারপ্রেনার হওয়া দরকার এবং কিভাবে হবে। তো সেটা নিয়ে আজকে আমাদের 1 ঘন্টা কথা হবে ইনশাল্লাহ। সো সবাই তো আসলে উদ্যোক্তা হতে চাই। উদ্যোক্তা হতে গেলে আপনার যদি ফিজিক্যাল স্টোর থাকে, আপনি যদি ফিজিক্যালি ব্যবসা শুরু করেন, অনেক রকমের অবস্ট্যাকলস আছে বাংলাদেশে। ফিজিক্যাল স্টোরটা হয়তো অনেকে দেখবে। বাংলাদেশে যেহেতু রাস্তাঘাটে অনেক সময়, আমি আজকে চিন্তা করছিলাম যে ফিজিক্যাল স্টোর থাকলে আপনি কত টাকার মালিক, আপনার প্রোডাক্ট কি, অনেকে হয়তো কেউ হয়তো আপনাকে 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 বুঝতে পারলো যে আপনি কি পরিমাণ বিজনেস করেন। ডিজিটাল এন্টারপ্রেনার হয়তো বোঝা যাবে না। যার মাসুদ যদি একটা ডিজিটাল এন্টারপ্রেনার হয়, সে ডিজিটালি কত টাকা ইনকাম করছে, তার ফিজিক্যাল কোনো স্টোর নাই, আলটিমেটলি আপনার পাশে হয়তো কয়েকশো কোটি টাকার মালিক আছে, কিন্তু আপনি হয়তো ফিউচারে বুঝবেন না। কারণ তার ক্যালকুলেশন ট্রানজাকশন সব ব্যাংকের মধ্যে আসে, এটা ও ছাড়া আর কেউ দেখে না। তো এতে আপনার ফিজিক্যাল থাকলে কিন্তু হয়তো রাস্তাঘাটে কেউ চাঁদা দাবি করতে পারে, কেউ বলতে পারে তুমি এত টাকার মালিক, তোমাকে কিডন্যাপ করব। কিন্তু আমি শিওর ডিজিটাল উদ্যোক্তাদেরকে কেউ কিডন্যাপ করতে আসবে না কোনোদিন, কারণ তার কত টাকা আছে এটা হয়তো দেখবে না ইনফ্যাক্ট। সো ডিজিটাল উদ্যোক্তা হয়ে গেলে অনেক রকম বেনিফিট আছে। স্যার, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ এই শব্দটা ব্যবহার করছেন বারবার। তো আমরা তো এন্টারপ্রেনারশিপের সাথে সবাই কম বেশি পরিচিত বা এই ব্যাপারগুলো আমরা জানি। তাহলে এই ডিস্টিংগুইশটা আসলে কোথায়, যে এন্টারপ্রেনারশিপ আর ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, এটা দিয়ে কি আপনি ডিফারেন্ট কিছু মিন করছেন? হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ আসলে আমাদের উদ্যোক্তা যেটা, সে যখন ভার্চুয়ালি তার বিজনেসটাকে ট্রান্সফর্ম করবে। যেমন আমরা করোনার আগ পর্যন্ত, জাস্ট একটা এক্সাম্পল দেখি, চালডাল.com বা এইভাবে যারা অনলাইন প্ল্যাটফর্মে সেল করে, বাংলাদেশে মানুষের মাথায় আছে যে আমি কোনো কিছু কিনবো, আমরা এখনো লাউ কিনতে গেলে আমরা লাউর মধ্যে খোঁচা দিয়ে আঙ্গুল টিপে কিনি, সেই জাতি হচ্ছে আমরা। তো তরমুজ একটা কিনলে তরমুজের মধ্যে থাপ্পড় দিয়ে আমরা কিনি। মানে আমরা সবসময় ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা আমরা ফিজিক্যাল স্টোরে গিয়ে কিনতে অভ্যস্ত। করোনা আসার পর থেকে এই জিনিসটাকে অনেক বেশি পপুলার করে দিয়েছে, যে তুমি যা কিনবা এটা তুমি না দেখলেও তুমি হয়তো কিনতে পারবা। আমাদের যেহেতু কনজিউমারদের বিহেভিয়ারাল বিশাল একটা চেঞ্জ আসছে, আলটিমেটলি আমাদের ডিজিটালি যাওয়াটা আরো বেশি ওয়াইজ হচ্ছে। ডিজিটালি চলে গেলে লাভ হবে। তো আজকে আমি আমার বাসায় একটা ওই পানির মেশিন লাগালাম, আমি কিন্তু ফিজিক্যালি গিয়ে দেখতাম অন্য সময় হলে, কিন্তু এখন আমি ওদের ফেসবুক পেজ রিভিউ দেখলাম, তারপরে আমি ওদের ওদের সাথে কথা বললাম ভার্চুয়ালি, এবং দেখলাম কি পরিমাণ লাইক হয়েছে, কমেন্ট হয়েছে, এবং তাদের ফেসবুকে ওরা কি পরিমাণ কমেন্টে রিপ্লাই দিয়েছে সেটাও ইম্পর্টেন্ট। এবং অনেক সময় ওরা আমি ওগুলা দেখে যখন কনভিন্সড হলাম, আমি কিন্তু আর যাই নাই, আমি ওদের এবং ওয়ারেন্টি আছে কিনা জিজ্ঞেস করলাম। আলটিমেটলি আমি অ্যাজ এ কাস্টমার আমার কিন্তু বাইং বিহেভিয়ার চেঞ্জ হয়ে গিয়েছে। তো যেহেতু ভার্চুয়ালি কিনছি, ডিজিটাল প্ল্যাটফর্মে যাদের অস্তিত্ব আছে তারাই কিন্তু সামনে টিকে থাকবে। দোকানে হতে যাবে না, এই এখন লকডাউন চলছে, আমরা যাচ্ছি না দোকানে। সো গত 5-6 বছর আগে এই ডিজিটাল বিজনেসটা আমরা বিশ্বাস করতাম না। তখন আমরা ওদেরকে বলতাম ওরা টাকা যদি না দেয় টাকা মেরে দেয়, ওই ভয়টা ছিল। কিন্তু ক্যাশ অন ডেলিভারি এটা বাংলাদেশে হয়তো এখনো আছে, আরো কয়েক বছর থাকবে ক্যাশ অন ডেলিভারি। কিন্তু আফটার 5 ইয়ার্স আপনি কোনো ক্যাশই দেখবেন না। আজকে আমার মানি ব্যাগ খুঁজে, আমি ওদেরকে টিপস দেওয়ার জন্য আজকে আমার মানি ব্যাগ খুঁজে আমি কোনো টাকাই পাই নাই, বিকজ আই ডোন্ট নিড ক্যাশ, পরে আমি বিকাশ থেকে ওদেরকে ট্রান্সফার করছি। সো দেখো ডিজিটাল এন্টারপ্রেনারশিপ স্যার, ডেলিভারি ম্যানদের জন্য তো তাহলে ক্ষতি হয়ে গেল এটা একটা। এখন আর মানুষ ক্যাশ টিপস দিতে পারছে না, আবার বিকাশে দেয়া লাগছে বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া লাগছে। স্যার, আমি একটা কথা বলবো যে এখানে আসলে আপনার কথা থেকে আমরা অনেক কিছুই শুনলাম, এই ডিজিটাল ট্রান্সফরমেশনের কথাটাও আমরা শুনলাম, আর বিজনেসের এক্সপ্যানশন ডিজিটাল প্ল্যাটফর্মে এটাও শুনলাম। পাশাপাশি কিন্তু একটা জিনিস এটাও সত্য যে এখনো অনেক ক্রেতার অভিযোগ আমরা শুনতে পাই বিভিন্ন সময়, যে তারা ডিজিটাল মাধ্যমে কোনো পণ্য কিনে ঠকেছেন বা ভালো সার্ভিস পাননি বা রিফান্ড পাননি, এরকম অনেক ক্লেম আমরা পাই। তো সেই ক্ষেত্রে যদি ওভারঅল
এট এ টাইম ডেফিনেটলি ভালো সার্ভিস আমরা পাচ্ছি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিছু প্ল্যাটফর্ম আছে যারা প্রফেশনালি কাজ করছে বা ভালো মানটা এনশিওর করার চেষ্টা করছে, ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু কিছু অসৎ লোক তো সবসময় থাকে। তো ওভারঅল কি করলে আমাদের যারা কনজিউমার আমরা আছি বা ক্রেতা আছি, আমাদের ট্রাস্টটা বাড়বে বা আমাদের সার্ভিস আমরা যেরকম চাচ্ছি ওই সার্ভিসটা যেন আমরা পাই, এই জন্য ওভারঅল কি করা উচিত? ধরেন আমি নিজেই একজন উদ্যোক্তা, আমি হয়তো এফ কমার্স করছি বা ই কমার্স করছি, সেক্ষেত্রে আমার আসলে কি করণীয়? ব্যাপারটা কি এরকম যে এই মুহূর্তে ইনস্ট্যান্ট কিছু বেশি লাভের আশায় আমি যা খুশি একটা করলাম আনইথিক্যাল কিছু, নাকি আমি ফিউচার ওরিয়েন্টেড কিছু চিন্তা করব যে না, আমার প্ল্যাটফর্মে মানুষ সব সময় থাকবে, 5 বছর পর 10 বছর পর এটা আমি একটা বিশ্বাসের জায়গায় পরিণত করব? আসলে কি করণীয়? দুই পক্ষের এন্ড থেকেই যদি আমি বিচার বিবেচনা করি, যে একজন বিক্রেতা এবং একজন ক্রেতা ডিজিটাল প্ল্যাটফর্ম, আপনার মতামতটা যদি স্যার একটু দিতেন। খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে। বাইরের দেশে, আমাদের দেশে আমরা অনেকে হয়তো একটা প্রোডাক্ট দেখাই আরেকটা সেল করি। এই জিনিসটা আসলে সামনে এখনো হচ্ছে, সামনে আরো কয়েকদিন হবে, কিন্তু ফিউচারে শুধু তারাই টিকে থাকবে যারা হচ্ছে জেনুইন সার্ভিস দিবে, জেনুইন প্রোডাক্ট দিবে এবং যারা কমিটমেন্ট দিবে। কারণ এখন হচ্ছে যদি কেউ বলে যে আমি 2 ঘন্টার মধ্যে ডেলিভারি দিব, যদি তাদের সার্ভিসে ওরা বলে এবং যদি ফেল করে, এই যে সে যে অনেকগুলো ব্যাড রিভিউ পাবে আলটিমেটলি। যে আমি যেমন আজকে কিনার সময় রিভিউ দেখতে গেছি, অনেক সময় ফেক রিভিউ থাকে, বাট আমি আমার একটু বুদ্ধি খাটিয়েছি যে আসলে ওদের এত ওদের ইন্টারাকশন গুলো কি। সো ফিউচারে সব মানুষকে ভদ্র হয়ে যেতে হবে, যারা ডিজিটালি কাজ করবে আপনাকে ট্রাস্টওয়ার্দি কাজ করতে হবে, ট্রুলি আপনাকে প্রোডাক্ট যা বলবেন সেটাই দিতে হবে। এলস এই মানুষজনের ব্যাড রিভিউ পাওয়ার পরে এই জিনিসটা ছড়াইতে লাগে হচ্ছে এখন যেহেতু ভার্চুয়াল যুগ, এগুলো খুব দ্রুত ছড়াচ্ছে ব্যাড রিভিউ গুলা। আমেরিকা কানাডায় মানুষজন মিথ্যা বলে না কেন? কারণ সিস্টেম তাদেরকে বাধ্য করেছে যে মিথ্যা বলে পার পাবা না। ওখানে আপনি ডিজিটালি চুরি করা কিন্তু টাফ। ডিজিটাল চুরি করলে কোথাও না কোথাও ফুটপ্রিন্ট থাকে, প্রুফ থাকে। জি, আপনি কারণ আপনি একবার যেটা আপলোড করলেন, এই ডিজিটাল ফুটপ্রিন্টে আমরা বলি, আপনি একবার যেটা আপলোড করলেন, একবার যেটা লিখলেন, সেটা হয়তো আপনি ডিলিট করে দিলেন, কিন্তু কোথাও না কোথাও সেটা রয়ে যাবে। কেউ না কেউ স্ক্রিনশট রেখে দিবে, রয়ে যাবে, কেউ স্ক্রিনশট রাখবে। সো ডিজিটাল এন্টারপ্রেনার হতে গেলে আপনাকে অবশ্যই ট্রাস্ট ইস্যু ইজ নাম্বার 1 থিং, কমিটমেন্ট ইজ নাম্বার 1 অ্যাজ ওয়েল। ট্রাস্ট এন্ড কমিটমেন্ট, কোয়ালিটি সার্ভিস এগুলোতে বজায় না রাখলে ইউ ক্যান নট সার্ভাইভ। আপনি ফিজিক্যালি একবার মিথ্যা বলতে পারলেন, বা আমি মাসুদকে মিথ্যা বললাম, আমি আরেকজনকে মিথ্যা বলে ঠকাইলাম। আগের যুগে এটা সম্ভব ছিল, কিন্তু এখন যেহেতু ভার্চুয়ালি যাচ্ছে, মাসুদ লিখে দিবে যে এরকম কিছু একটা কিনলাম রাফি স্যারের দোকান থেকে, স্যার আমাকে এটা দিয়েছে, করে নাই, সঙ্গে সঙ্গে এটা ভাইরাল হয়ে যাবে 1 সেকেন্ডের মধ্যে। এবং আলটিমেটলি আমার কিন্তু যে কষ্ট করে ব্র্যান্ডিং করছি, আমি এত টাকা খরচ করে বিজনেস করছি, এই মাসুদের একটা রিভিউর কারণে কিন্তু আমার বিজনেস পথে বসবে। সো কেউ সামনে এইসব রিস্ক নিবে না, এবং যারা ডিজিটালি উদ্যোক্তা হচ্ছে তাদের জন্য এটা ঝামেলাপূর্ণ হবে। সো বেসিক যে আমরা অনেক প্রশ্ন পাচ্ছি, আপনি কথাটা শেষ করলে আমরা কয়েকটা প্রশ্ন নিব। আমার যেটা ইয়েতে পাচ্ছি যে এখনকার যুগে আসলে প্রত্যেকটা এন্টারপ্রেনার যারা উদ্যোক্তা আছেন, তাদের যদি দোকানও থাকে, সব থাকে, তাদের ভার্চুয়ালি করা উচিত, থ্রু ফেসবুক, লিঙ্কডইন থাকা উচিত, তাদের ইউটিউব চ্যানেল থাকা উচিত। প্রত্যেকটা যে প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম, আপনি যদি ইয়াংদের জন্য কোনো প্রোডাক্ট বিক্রি করেন, বাংলাদেশে শুধু ইনস্টাগ্রাম এখন ব্যক্তিগত পর্যায়ে আছে। মাসুদ মাঝে মাঝে ছবি দেয়, আমি মাঝে মাঝে ছবি দেই, কিন্তু বাংলাদেশের বিজনেস অর্গানাইজেশন গুলা কিন্তু এখন ইনস্টাগ্রামে যায় নাই। কিন্তু ইনস্টাগ্রামে যাদের বয়স 30-এর নিচে, তারা সারাদিন থাকে ইনস্টাগ্রামে। ওই প্ল্যাটফর্মটা আমরা মিস করে যাচ্ছি বেশি বিজনেস করার জন্য। সো ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, আপনার ওয়েবসাইট, এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউজ করে যখন আমরা বিজনেসটাই করব, সাধারণ উদ্যোক্তা যেটা করবে সেটাই হচ্ছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপের মেইন কথা। ওকে স্যার, শিফা লিখেছে স্যারের কাছে ডিজিটাল এন্টারপ্রেনারশিপের A to Z জানতে চাই। ঠিক আছে শিফা, আপনি থাকেন, আমরা বিভিন্ন আলোচনা করব, ওখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন আশা করি। মোহাম্মদ মোতাহার হোসেন তিনি লিখেছেন, স্যার উদ্যোক্তা হিসেবে কাজ শুরুর আগে কিভাবে নিজেকে গড়ে তোলা বা প্রস্তুত করা উচিত, এই ব্যাপারে স্যার আপনি কি কিছু বলতে চান? সবার আগে লাগবে হচ্ছে একটা বড় স্বপ্ন, ড্রিম। যেমন এটার ব্যাকগ্রাউন্ডে বলি কেন আমাদের আসলে উদ্যোক্তা হওয়া উচিত এই সময় এসে। খেয়াল করে দেখেন, কোভিড-19 আসার পর থেকে অনেক চাকরিজীবী
কিন্তু পার্ট টাইম তারা দেখেছে আরে এখন তো অফিসে তো যাওয়া লাগে না, হোম অফিস করছি। গত বছর মার্চের কথা বলছি, আমার অনেক ফ্রেন্ডের এক্সাম্পল দিচ্ছি আমি। তারা চিন্তা করলো বাসায় বসে অফিস করছি, কোনো এক ফাঁকে কিছু একটা শুরু করে দেওয়া যায় পাশাপাশি, যেহেতু ফিজিক্যালি যাচ্ছি না, যেতে আসতে 4 ঘন্টা ট্রাফিক জ্যাম লাগছে না। প্রতিদিন যদি আপনি 4 ঘন্টা সেভ করেন, ওই 4 ঘন্টা যদি কোনো একটা আপনার প্রজেক্ট, কোনো একটা আইডিয়া, ধরুন আমার এক ফ্রেন্ড ছিল আইটি কনসালটেন্ট, সে আইটিতে জব করতো, আইটি ডিপার্টমেন্টে। ও সুন্দর করলো কি, এই বিভিন্ন রকমের আইটির উপর সে ট্রেনিং কোর্স ডিজাইন করে সন্ধ্যার পর পর ট্রেনিং দেওয়া শুরু করলো। সেটা নিজের স্টার্ট আপ তৈরি করে ফেললো। সো উদ্যোক্তা হয়ে যাওয়াটা জরুরি, বিকজ আপনার 24 ঘন্টা যে সময় চাকরি করলেও আপনার হাতে কিছু সময় থাকবে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম, আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা সবাইকে একই ডিরেকশনে বড় করাতে, সবাই যেন চাকরি করবে, চাকরি খুঁজবে, ওই মাইন্ডসেটে আছে। সো ওই একই ডিরেকশনে বড় হওয়াতে আজকে প্রায় 1 কোটির উপরে শিক্ষিত বেকার। এত যে বেকার, এখন বেকার থেকে এই বেকারের জন্য দায়ী কিন্তু আমরা আপনাদেরকে একই ডিরেকশনে বড় করছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষকরা সবসময় বলে পড়ো, মুখস্থ করো, পরীক্ষা ভালো রেজাল্ট করো, সিজিপিএ ভালো হোক, তারপর চাকরি করতে যাও। কিন্তু এটা আমি আর বলি না, আমি বলি চাকরি করতে যাবা, না পেলে তুমি উদ্যোক্তা হতে পারো পাশাপাশি, রাইট? কারণ এক ডিরেকশনে বড় হওয়াতে ট্রাফিক হয়ে গিয়েছে, ক্রাউড হয়ে গিয়েছে, 1.5 কোটি বেকার। এখন উদ্যোক্তা হওয়ার রাইট টাইম। আপনারা ছাত্র বয়স থেকে শুরু করতে পারেন যে আমি উদ্যোক্তা হব। কারণ ফার্স্ট ইয়ার থেকে আপনি যদি মাইন্ডসেটে ঢুকান আমি উদ্যোক্তা হব, তাহলে আপনি হয়তো এমবিএ এর আগে আপনি আপনার পাশাপাশি কাজ করে করে বিজনেস ডেভেলপ করে ফেলতে পারলেন। উদ্যোক্তা হয়ে গেলে লাভ হবে কি, আপনি নিজের এমপ্লয়মেন্ট খুঁজে পেলেন, আপনাকে ওই যে 1 কোটি বেকারের লিস্টে নাম লেখাতে হবে না, পাশাপাশি আপনি আরো আপনার 7-8 জন বন্ধুকে নিয়ে কাজে লেগে যেতে পারবেন। সার্টিফিকেট সবার ইনকাম হবে। এবং খেয়াল করে দেখেন, বাংলাদেশের একজন মানুষ ইনকাম করতে করতে তার 24-25 বছর পর্যন্ত ওয়েট করা লাগে। এর আগে সে টিউশনি করে, তারপরে 25 বছরে চাকরি পেলে, লাকি হইলে চাকরি পেলে, তারপর সে জবে ঢুকে। কিন্তু বাইরের দেশে 15 বছর থেকে দে স্টার্ট আর্নিং মানি। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা তরুণীর জীবন থেকে 10টা বছর কিন্তু হারিয়ে যাচ্ছে জাস্ট শিক্ষা ব্যবস্থার কারণে। কেন আমি 15 বছর থেকে আমি এলিজিবল কাজ করার জন্য, টুকটাক কাজ করার জন্য, ডিজিটালি কাজ করার জন্য, আমি কেন একদিন ওয়েট করব? সবার মাথায় ঢুকে আছে চাকরি, সবার মাথায় ঢুকে আছে বিসিএস, কিন্তু আপনি 15 বছর থেকে এলিজিবল কাজে হতে পারেন টু মেক সাম মানি। সো এই কারণে উদ্যোক্তা হওয়া উচিত, বিকজ এটা আপনাকে একটা অল্টারনেটিভ ক্যারিয়ার দিচ্ছে, আপনি ওয়েট করছেন না। আর ওখানে তো অলরেডি 1.5 কোটি মানুষ বেকার বসে আছে, চাকরিও হারাচ্ছে, বিকজ তাদের হয়তো কোভিড এর কারণে তাদের কোম্পানির অবস্থা খারাপ, তো চাকরির বাজার খুব ভালো না। কিন্তু আপনি ওই দিকে না গেলে, যেখানে ভিড় বেশি সেখানে সেটা অ্যাপ্লাই করলেন, এতে আপনি করোনা থেকেও মুক্তি পাবেন, বেকারত্ব থেকেও মুক্তি পাবেন, রাইট? সো নিজের একটা থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, আমি একটা কথা আপনার কথার সাথে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে বেকারত্বের হার বেশি আমাদের দেশে, কিন্তু এন্টারপ্রেনার যারা চাকরি পাবেন না তারাই এন্টারপ্রেনার হবেন, ব্যাপারটা আসলে ওইরকম না। এটা সবার আসলে ক্লারিফিকেশনের জন্য আমি একটু বলছি। স্যারের সাথেই আমি যখন বিভিন্ন সময় কথা বলি, স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখি, নিজেও ইন্সপায়ার্ড হই। স্যার সেদিন একটা কথা বলছিলেন, ওই কথাটা আমি একটু অ্যাড করছি, স্যারের কথার সাথে অ্যাড করছি। সেটা হলো, স্যার ওদিন কথায় কথায় বলছিলেন যে দেখো মাসুদ, আমরা যদি এন্টারপ্রেনারশিপটাকে ওইভাবে ফ্লরিশ করতে পারি, তাদের ওই স্কিল সেট গুলো দিয়ে বড় করতে পারি, তাহলে তুমি ভাবো যে 100 জন এন্টারপ্রেনার যদি তৈরি হয়, ধরো আমার ডিপার্টমেন্টে বা আমার বিশ্ববিদ্যালয়ে তো কত স্টুডেন্ট আছে, এর মধ্যে থেকে যদি আমি 100 এন্টারপ্রেনার, সফল এন্টারপ্রেনার আমি তৈরি করতে পারি, তাদের মাধ্যমে কত মানুষের কর্মসংস্থান হবে বা কত অপরচুনিটি তৈরি হবে। আর একটা মানুষ যখন চাকরি করে, উনি তো তখন ওই পার্টিকুলার একটা রোল হয়তো প্লে করছেন, কিন্তু ওই মানুষটাই মেধা থাকা সত্ত্বেও, তার চাকরি করার সুযোগ থাকা সত্ত্বেও, উনি যদি নিজেকে একজন সাকসেসফুল এন্টারপ্রেনার হিসেবে গ্রো করতে পারেন, ওনার মাধ্যমে কিন্তু আরো শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। স্যারের এই কথার সাথে আমি এই কথাটা একটু অ্যাড করলাম। স্যার, আমাদের কাছে তিথি লিখেছেন, একজন ডিজিটাল উদ্যোক্তার কিভাবে প্ল্যান তৈরি করলে সফলতা পাওয়ার সম্ভাবনা বাড়ে, মানে উনি প্ল্যানিং সম্পর্কে জানতে চাচ্ছেন যদি সাকসেসফুল হতে চান। এই ব্যাপারে স্যার আপনার মতামত আছে? আচ্ছা, যে কোনো প্ল্যানিং এর জন্যই আপনাকে একটু চিন্তা করে করতে হবে। সো ডিজিটাল উদ্যোক্তার প্ল্যানিং হতে পারে, ধরে নিচ্ছি, নামটা খেয়াল করিনি, ধরে নিচ্ছি আপনি এই আপনার বিজনেসটা
শুরু করে দিয়েছেন, ধরলাম আপনার একটা পেজ আছে, ফেসবুক পেজ। ডিজিটাল উদ্যোক্তা মানে হচ্ছে আপনার কোথাও না কোথাও প্রেজেন্স আছে ভার্চুয়ালি, ফেসবুক পেজ হতে পারে অথবা ওয়েবসাইট হতে পারে। সো এই ডিজিটাল মার্কেটিং প্ল্যান নিয়ে একটা বিশাল চ্যাপ্টারই আছে, একটা বই আছে যে কিভাবে প্ল্যানিং করবেন। মানে আপনাকে দেখতে হবে মানে ডিজিটালি করেন আর ফিজিক্যালি করেন, আপনার মেইনলি 4টা জায়গায় ফোকাস করা উচিত। যে আপনার প্রোডাক্টটা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করবেন কাস্টমারের কাছে, সেই প্রোডাক্টটা দরকার আছে কিনা, সো প্রোডাক্টের উপর ফোকাস করতে হবে এবং সেটা প্রাইসিংটা নিয়ে খেয়াল রাখতে হবে। কারণ দেখবেন আমরা ডিজিটালি যারা মার্কেটিং করছে সবসময় বলে যে প্রাইস হচ্ছে 18,000, কিন্তু ওরা উসিলা খোঁজে স্বাধীনতা দিবস উপলক্ষে এখন 12,000, বা কালকে আমি যে মেশিনটা কিনলাম সেটারও সেম জিনিস দেখে আমি কিন্তু ইন্সপায়ার হয়ে আমি কিনে ফেললাম একদিনের মধ্যেই। সো প্রাইসিং আপনাকে অলওয়েজ কম্পেয়ার করতে হবে। আগের যুগে হচ্ছে ফিজিক্যালি হচ্ছে দোকানে গিয়ে জিজ্ঞেস করতে হতো যে আমার লাক্স সাবানের দাম কত, তোমারটার দাম কত। এখন আপনি এক বসাতেই ওই খুব কুইকলি আপনি জেনে যাবেন যে কে কত দামে বিক্রি করছে। তো প্রোডাক্ট নিয়ে আপনাকে একটা প্ল্যানিং থাকতে হবে কিভাবে ডিসপ্লে করবেন সেটা, কারণ প্রোডাক্টের ছবি খুব সুন্দর না হলে কিন্তু সেই প্রোডাক্টটা ক্যাচি হবে না। আমি ফিজিক্যালি দোকানে যখন প্রোডাক্টটা কিনবো তখন দেখা যাবে আমি সেটা ধরে হাত দিয়ে দেখে কিনতে পারছি, কিন্তু অনলাইনে ছবিটা ইম্পর্টেন্ট, গ্রাফিক্সটা ইম্পর্টেন্ট। আপনার ডিজিটাল মার্কেটিং এ সবসময় গ্রাফিক্স, প্রোডাক্টের ডিসপ্লে, ডেমো সেটা ইম্পর্টেন্ট। কারণ কথায় বলে আগে দর্শনদারি তারপর গুণ বিচারি। প্রথমে যখন আমি দেখলাম প্রোডাক্টটা খুব সুন্দর, গ্রাফিক্সটা খুব ভালো হয়েছে, নাইসলি আপনি এক্সপ্লেইন করেছেন, তারপর দেখবো এটার প্রাইস, তারপর যাবো আমি হচ্ছে নেগোসিয়েশনে তার সাথে। হ্যাঁ, তখনই বাংলাদেশে আমরা সবসময় একটা জিনিস ভুল করি, বাংলাদেশে সবাই বলে খালি ইনবক্সে আসেন, এটা নিয়ে ট্রোল করে অনেকে ফান করে। কারণ এর মানে হচ্ছে যে আপনার প্রাইস এক একজনের কাছে এক এক রকম। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, আমি সরি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম। আপনার সাউন্ডটা কেটে কেটে আসছে স্যার, এটা যদি, কারণ আপনি এত ইম্পর্টেন্ট একটা টপিক এখানে উপস্থাপন করেছেন, এটা আমার মনে হয় যে সবার আমাদের শোনা উচিত বা জানা উচিত। স্যার আপনাকে একটু আনমিউট করতে হবে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনি প্লিজ কন্টিনিউ করুন। ইনবক্সের কথা বলছিলেন স্যার। আচ্ছা, হ্যাঁ, তারপর যখন কারণ একটা আমাকে জানতে হবে একটা মানুষ কিভাবে আমার প্রোডাক্টটা কিনবে। তো ফার্স্টে আমার পেজে আসলো, আমার প্রোডাক্টের ছবি দেখলো, তারপর সে আমার দাম সম্পর্কে জানলো, তারপরে হচ্ছে আমার সাথে শুরু হবে তার নেগোসিয়েশন। যে অনেকে ফিক্সড প্রাইস থাকার পরেও ডিসকাউন্ট, মানে ভাই বাংলাদেশে আমরা যেরকম করি সবসময় আরেকটু, বাটার দোকানে গিয়েও আমরা ডিসকাউন্ট চাই, বাটার দোকানে গিয়ে আমরা মানে ফিক্সড প্রাইস লেখা থাকলেও করি, এখানেও করবে। সো এই যে ইনবক্সে আসেন এটাকে অনেকে ভালোভাবে নেয় না। মানে আপনার যদি প্রোডাক্টের দাম এরকম থাকে, আপনি উপরে দিয়ে রেখেছেন দাম বা দাম দেননি, ইনবক্সে আসাটা মানুষ ভালোভাবে নেয় না। তখন মানুষের মনে সন্দেহ জাগে, ও মনে হয় এক একজনকে এক এক ভাবে দিচ্ছে। আর এটার পেছনে ওদের আর্গুমেন্ট হচ্ছে যে আমরা আসলে মানে ওই আমাদের প্রাইসটা যেহেতু ডিসক্লোজ করিনি, তা আমরা ইন্ডিভিজুয়ালি সবাইকে একই দাম পাঠাচ্ছি, কিন্তু একই দাম যে পাঠাচ্ছি ইনবক্সে, মাসুদকেও সেম দাম দিচ্ছে, আমাকেও দিচ্ছে, এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইনবক্স ইজ এ ব্যাড কালচার, ব্যাড থিং। এটা শুধু বাংলাদেশে পাবেন, সারা পৃথিবীতে কোথাও আপনি অ্যামাজন থেকে চ্যাট করলে, অ্যামাজনে গিয়ে ঢুকলে ওরা কিন্তু বলবে না হেই কাম ইনটু ইনবক্স, ওরা সরাসরি ওপেনলি ডিক্লেয়ার করে। সো আমাদের অনেকগুলো জিনিস ডিজিটাল উদ্যোক্তা এগুলো খেয়াল রাখতে হবে। আপনার প্রোডাক্ট, আপনার প্রাইস, আপনার গ্রাফিক্স এবং কিভাবে সেটা সাউন্ডটা এখন একটু ডিস্টার্ব করছে, আমি আপনাকে একটু রিমুভ করে আবার অ্যাড করে দেখি সাউন্ডটা ক্লিয়ার হয় কিনা। আমি আবার জয়েন করছি, কারণ আপনি এত ইম্পর্টেন্ট কথা বলছেন যেগুলো আসলে মিস করা ঠিক হবে না আমাদের। জি স্যার। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখনো একটু ভেঙে আসছে, তারপর আমরা কন্টিনিউ করি। স্যার আসলে এত প্রশ্ন আসছে, আমরা মনে হয় না যে একটা প্রশ্ন নিয়ে অনেক বেশিক্ষণ আলোচনা করতে পারবো, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত। প্রচুর প্রশ্ন আসছে আমাদের কাছে। আমি আবার জয়েন করি, আমি রিমুভ হয়ে গিয়ে পুরো লিভ করে আবার জয়েন করি। ওকে স্যার, এর আগে তুমি একটু কন্টিনিউ করো প্লিজ। জি। প্রিয় দর্শক, স্যার আবার জয়েন করছেন, আপনারা থাকুন এবং স্যার জয়েন করলে আমরা আরো ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। আসলে
স্যারের সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিল, আর স্যার এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলছিলেন, তখন আমার মনে হলো যে স্যারের এই কথাগুলো আমরা সবাই যদি শুনতে না পারি এবং ওইখান থেকে যদি আমরা কিছু আমাদের ওই পুরোপুরি লার্নিংটা না নিতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক কিছু মিস করে যাব। যার জন্য আমি স্যারকে একটু রিকোয়েস্ট করলাম যে স্যার আপনি কাইন্ডলি আপনার কানেকশনটা আরেকবার চেক করে যদি জয়েন করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। ইন দ্য মিন টাইম আমি কিছু প্রশ্ন পড়ছি। এখানে বাণী উনি বলেছেন এক্সেলেন্স সেশন, তারপরে সাইফুল ইসলাম উনি বলেছেন গ্রেট সেশন, আর মনোয়ার সরকার তিনি বলেছেন ইনবক্সে যেতে বললেই নেয়ার ইচ্ছে থাকে না। আচ্ছা, এটা আপনি ই কমার্স সাইট গুলোর জন্য বা কোনো সার্ভিসের জন্য বলেছেন মনে হচ্ছে, যে আপনাকে ইনবক্সে যেতে বললেই আর আপনার কেনার আগ্রহটা থাকে না। সাইফুল আলম তিনি লিখেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা, থ্যাংক ইউ সো মাচ। আর রাসেল রাসেল বলেছেন লটস অফ ভ্যালুয়েবল ইনফরমেশন, থ্যাংক ইউ সো মাচ। আর শামীম ইসলাম তিনি বলেছেন স্যারের কথা তো সুন্দরভাবে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা স্যারকে আবার কানেক্ট করছি। আর শামীম ইসলাম আপনি আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা আমরা নেয়ার চেষ্টা করছি একটু পরে। আহ আকিস মাহমুদ তিনি বলছেন দুজনের কথাই শোনা যাচ্ছে, সমস্যা নাই। আর আলচান আচার্য তিনি বলেছেন শিক্ষানবিশ অবস্থায় কি ডিজিটাল এন্টারপ্রেনারশিপে অংশগ্রহণ করতে পার? ঠিক আছে, কোনো সময় আমরা এই ব্যাপারটা নিয়েও আলোচনা করব। রাহাত হোসেন আমাদেরকে প্রশ্ন করে জানিয়েছেন যে স্টুডেন্টরা কিভাবে ডিজিটাল এন্টারপ্রেনারশিপের প্রস্তুতি নিতে পারবে। আসলে প্রত্যেকটা জিনিসই খুব গুরুত্বপূর্ণ, আপনারা থাকুন, এই প্রত্যেকটা ব্যাপারেই আমরা আলোচনা করার চেষ্টা করব স্যার। আসলে ওকে, এখানে ইমরুল চৌধুরী আপনি লিখেছেন স্যারের কাছে একটা প্রশ্ন করেছেন যে বিফোর স্টার্টিং অনলাইন বিজনেস হাউ শ্যাল উই স্টার্ট মার্কেট রিসার্চ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমরা চেষ্টা করবো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে। অর শ্যাল দ্যাট কন্টিনিউ প্যারালালি? ওকে, ঠিক আছে, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন, এটা আমরা আলোচনা করার চেষ্টা করছি। আর তারপর মারুফুর রহমান তিনি লিখেছেন অনেক কিছুই জানতে পারছি এই সেশন থেকে। স্যার ওয়েলকাম ব্যাক। আপনি কি আনমিউট আছেন? না, আমি তো মিউট, আমি আনমিউট আছি, শোনা যাচ্ছে? স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। ওকে স্যার, অনেক অনেক প্রশ্ন এসছে, আমরা ইমরুল চৌধুরীর একটা প্রশ্ন নিয়ে আলোচনাটা শুরু করি। আপনার কাছে প্রশ্ন রেখেছেন। জি আমি শুনতে পাচ্ছি স্যার। ইমরুল চৌধুরী উনি প্রশ্ন করেছেন, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন, বিফোর স্টার্টিং অনলাইন বিজনেস হাউ শ্যাল উই স্টার্ট মার্কেট রিসার্চ অর শ্যাল দ্যাট কন্টিনিউ প্যারালালি? মানে উনি জানতে চাচ্ছেন যে মার্কেট রিসার্চটা উনি কিভাবে করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে আমার ব্যাপারটা কি এরকম যে মনে চাইলো আর উদ্যোক্তা হয়ে গেলাম, একটা ফেসবুকে পেজ খুলে ফেললাম আর উদ্যোক্তা হয়ে গেলাম, ব্যাপারটা মোটেই ওইরকম না ভাই। অনেক কষ্ট আছে, অনেক কিছু বিবেচনার ব্যাপার আছে। আর যেহেতু ইমরুল চৌধুরী আপনি মার্কেট রিসার্চের কথা বলেছেন, আমরা এক্সপার্ট ডক্টর রাফিউদ্দিন আহমেদ স্যারের কাছ থেকে এই ব্যাপারে শুনবো স্যার। আচ্ছা, খুবই এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় প্রশ্ন, আমি সবসময় অ্যান্সার দিতে পছন্দ করি। একজন উদ্যোক্তা জাস্ট চাইলেই উদ্যোক্তা হতে পারে, সেটা তার আগ্রহ থেকে, কিন্তু কি বিক্রি করবেন সেটা খুবই ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে আপনি কোথায় আইডিয়া পাবেন। আইডিয়া খুঁজে পাওয়াটা কঠিন, কিন্তু এখনকার যুগে আইডিয়া আবার খুঁজে পাওয়া খুব সহজ। একজন উদ্যোক্তা আসলে যেটা করে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করে। একজন উদ্যোক্তা শূন্যস্থান পূরণ করে। আপনাকে যদি জাতিসংঘের 17টা গোল দেখি আমরা, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেখানে দেখবেন পভার্টি নিয়ে কেউ কাজ করে, কেউ কাজ করে আনএমপ্লয়মেন্ট নিয়ে, কেউ কাজ করে ক্লিন ওয়াটার নিয়ে। তো আপনাকে প্রথমেই খুঁজতে হবে যে কোন এরিয়াটা আপনার পছন্দের এরিয়া। আপনি যে জিনিসটা নিয়ে নিজে কনভিন্স না, সেই জিনিসটা নিয়ে আপনি কখনো ব্যবসা করতে যাবেন না। এখানে জোর করে ভালোবাসা হয় না, জোর করে আপনি উদ্যোক্তা হতে পারবেন না। পূরণ করবো, যেমন ধরেন উবারের এক্সাম্পল দেই। উবার কি করে? উবার একটা শূন্যস্থান পূরণ করে। শূন্যস্থানটা হচ্ছে এক গ্রুপের মানুষ, তাদের মোটরসাইকেল আছে, তাদের পিছনের পিলিয়নটা খালি, সিটটা খালি। আরেক গ্রুপের হচ্ছে মোটরসাইকেল নাই, বাট তাদের মিরপুর থেকে মতিঝিল যাওয়া লাগবে।
উবার জাস্ট দুই গ্রুপকে কানেক্ট করিয়ে দিচ্ছে যে তোমার বাইক নাই, তুমি ওর পিছনে করে চলে যাও। এই যে গ্যাপ ফিলিং, দুইটা মানুষকে কানেক্ট করা, দুইটা সোশ্যাল একটা বড় সোশ্যাল প্রবলেমকে কানেক্ট করা ভায়া এ বিজনেস মডেল। এবং সেখানে উবার কিন্তু 20 বা 25% চার্জ নিচ্ছে আপনাদের দুইজন মানুষকে শূন্যস্থানটা পূরণ করে দেওয়ার জন্য। তো আপনি এবার আপনাকে এবার খুঁজতে হবে রিসার্চের পার্ট হিসেবে যে কোন জিনিসটা নিয়ে সমাজে কেউ এখনো কোনো কাজ করেনি। যেমন ধর বাংলাদেশে লাখ লাখ টন আমরা প্লাস্টিকের বোতল ফেলে দেই। এখন ধরেন আমারই পরিচিত কয়েকজন আছে যারা এই বোতলগুলোকে ফেলে দেওয়া বোতলকে কালেক্ট করে রিসাইকেল করে সেগুলোকে আবার রিইউজেবল প্লাস্টিকে কনভার্ট করে। সে শূন্যস্থানটা পূরণ করছে কোথায়? সে পূরণ করছে যে এগুলো নষ্ট হতো, পরিবেশের ক্ষতি করছে, আমি সেগুলাকে প্রসেস করে আমি একটা বড় সামাজিক প্রবলেম ধরলাম 17টা গোলের মধ্যে প্রবলেমটা পড়বে হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল এনভায়রনমেন্টের আপনি একটা সলিউশন নিয়ে আসবেন। তো ফার্স্টে প্রবলেম খুঁজে পেলেন, বোতল সমস্যার জন্য সমাধান হচ্ছে এগুলাকে খুঁজে নিয়ে এসে রিসাইকেল করে আবার ব্যবসা করা। শূন্যস্থান পূরণ হচ্ছে আপনার বিজনেস মডেল দাঁড়িয়ে গেল। আপনি যেটাই করেন আপনাকে বুঝতে হবে সেখানে আপনার আগ্রহ আছে কিনা, আপনার নলেজ আছে কিনা, এবং সেটা কত বড় মার্কেট, এটা কত বড় সমস্যা যত বড়, যদি আপনি সেটা সলিউশন নিয়ে আসতে পারেন তত দ্রুত আপনি সারা পৃথিবীতে পৌঁছে যাবেন। এই যে ট্রান্সপোর্টেশন সমস্যা সারা পৃথিবীতে এত বড় সমস্যা, উবার যা 7-8 বছরে কিন্তু সারা পৃথিবীর প্রত্যেক দেশে 200 দেশে পৌঁছে গেছে কিন্তু। তো এয়ারবিএনবি একটা সমস্যা, এয়ারবিএনবি যে প্রত্যেকটা দেশে এই যে ট্রাভিস কালানিক এবং ব্রায়ান চেস্কি ওদের গল্প করলে আপনি দেখবেন যে তারা যখন কোথাও কনফারেন্সে গিয়েছে হোটেলের ভাড়া এফোর্ড করতে পারছে না, হোটেল ভাড়া খুব বেশি। পরে দেখলো যে ওই শহরে ওদের এক বন্ধু আছে, বাসায় ছোট্ট একটা স্পেয়ার রুম আছে, খালি রুম আছে। ওরা বললো আমরা কি থাকবো। পরে তখন থাকার পরে বন্ধু ওদের থেকে টাকা নেয়নি, কিন্তু ওরা তখন আইডিয়াটা পেল যে এরকম অনেক শহরে মানুষজন ট্রাভেল করার পর তাদের হোটেল এফোর্ড করতে পারে না, হোটেল $100 পার নাইট। কিন্তু আমি যদি ওই মাসুদের বাসায় গিয়ে এক রাত থেকে আসি, মাসুদ সেটাকে অনলাইনে দিয়েছে যে আমার বাসায় রুম ফাঁকা আছে, পুরো মাস একটা রুম ফাঁকা আছে, তাহলে মাসুদের আমি অ্যাপের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে মাসুদের বাসায় গিয়ে থেকে এসে মাসুদকে $40 দিলাম এক রাত থাকার জন্য। আমার সেভ হলো $60, মাসুদের ইনকাম হলো $40। এই যে গ্যাপ ফিলিং এর জায়গাগুলা মিসিং জিনিসটা আপনাকে খুঁজতে হবে সবার আগে, তাহলে আপনি দেখবেন যে প্রচুর আইডিয়া সারাদিন আছে। এখন দেখেন এই পলিথিন ব্যাগ একটা সমস্যা। ফিলিপিনের একটা ছেলে, নামটা ভুলে গেছি, সে করলো কি, ওদের ওখানে আমরা যে খাই আলু, মাটির নিচের আলু, ওই দেশে হয় কাসাভা নামে একটা জিনিস, কাসাভা রুট। ওই কাসাভা রুট দিয়ে সে একটা পলিথিন ব্যাগ বানিয়ে ফেললো, যেটা নিয়ে শপিং ও করা যাবে, পাশাপাশি এটা পানির সাথে গুলে আপনি খেয়ে ফেলতে পারবেন, যেটা ইট ইজ মেড ফ্রম ফুড। তো আপনাকে প্রত্যেকটা জায়গায় কাজ করতে হবে। আমরা প্রচুর, যেমন ধরুন আমরা প্লাস্টিকের প্লেট ইউজ করছি এখন, যেটা পরিবেশের ক্ষতি করে। শুধু পরিবেশ যদি নিয়ে আপনি কাজ করেন, মিনিমাম 100টা আইডিয়া আমার কাছে আছে, আপনি খুঁজে গেলে পাবেন। তো ওরা করেছে কি, পোল্যান্ডের একটা কোম্পানি, বায়োট্রেম ওদের নাম, বায়োট্রেম লিখে পেয়ে যাবেন। ওরা এডিবল প্লেট বানাচ্ছে। আপনি আপনার মেইন কোনো পার্টিতে প্লাস্টিকের প্লেট আমরা ইউজ করি, কিন্তু এখানে এসে আপনি খাবার দাবার খেলেন, ওই এডিবল প্লেটটা দ্যাট ইজ মেড ফ্রম বিস্কুট, বিস্কুটের গুঁড়া থেকে প্লেট বানানো হয়, সেটা খেয়ে প্লেটটা পরে খেয়ে ফেললেন। রিসাইক্লিং জিরো, পরিবেশের ক্ষতি হচ্ছে না। ইন্ডিয়াতে করছে একটা কোম্পানি বেকিজ নামে, বেকিজ, ওরা এডিবল কাটলারি বানায়। আপনি ধরেন চামচটা হচ্ছে বিস্কিটের তৈরি, 4-5 ফ্লেভারের চামচ, একটু হয়তো জিঞ্জার ফ্লেভার, তারপরে হচ্ছে ধরেন পাইনাপল ফ্লেভার। তো ওই চামচ দিয়ে আপনি চাটা নাড়লেন, এটাই হচ্ছে বিস্কিট। বিস্কিট বলতে বুঝি চার কোন একটা জিনিস হবে, কিন্তু বিস্কিটটা তো এরকম হতে পারে, তাই না? এটা দিয়ে নেড়ে টেড়ে এটা চামচের কাজ করলো, বিস্কিটের কাজ করলো, পরে এটা খেয়ে ফেললেন, চাটা খেয়ে ফেললেন। এবং ব্রাজিলের একটা কোম্পানি ওরা করছে কি, কাপ বানাচ্ছে কিভাবে। আমরা যে ফেলে দেই কফির যে গুঁড়াগুলো ফেলে দেই, কফির গুঁড়াগুলো ফেলে দেই, সেগুলাকে ওরা ক্রাশ করে প্রসেস করে সেটা দিয়ে কাপ বানাচ্ছে। কফির ফেলে দেওয়া কফির গুঁড়া থেকে কাপ বানাচ্ছে। এতে আবার এটা বারবার মানে পরিবেশের জন্য এটা খুবই বান্ধব। এরকম হাজার আছে। থাইল্যান্ডে একটা স্টার্টআপ আছে, ওরা করে কি, থাইল্যান্ডে হচ্ছে শ্যাম দেশ, ওদের ওখানে হাতি আছে প্রচুর। হাতি হচ্ছে পার ডেতে প্রায় 2 থেকে 3 মনের মতো স্টুল পাস করে, এবং সবই হচ্ছে ফাইবার। হাতি তো খায় হচ্ছে কলা গাছ, ঘাস, যেগুলো প্রসেস করে ফাইবার হয়। একটা স্টার্টআপ আছে, ওরা করে কি,
সেগুলাকে 6-7 লেয়ারে প্রসেস করে এই যে আমরা যে ঈদ কার্ড বানাই, কাগজ বানাই, ওরা ওই স্টার্টআপটা ওই কাগজগুলা বানায়, দ্যাট ইজ মেড ফ্রম অ্যানিমেল স্টুল। সো আপনি দেখেন আইডিয়া কোথায় পাবেন, রিসার্চ করা বেশি কঠিন না, চোখ কান দিয়ে হচ্ছে আপনি শিখতে পারবেন সবচেয়ে বেশি। এগুলো কোনো বইয়ে লেখা নাই, এতক্ষণ যা বললাম এগুলো বই আপনাকে শেখাবে না, এগুলো শিখবেন আপনি এনভায়রনমেন্ট থেকে শিখবেন। রিসার্চ যা করেন শুধু কোন জিনিসটা এখনো কেউ করেনি এটা বাইর করার চেষ্টা করেন, তাহলে আপনি দ্রুত যেতে পারবেন। বাজারে 100টা পাউরুটি কোম্পানি আছে, আপনি যদি নতুন 101 নাম্বার পাউরুটি আনেন, যদি সেটা কমন পাউরুটি হয় তাহলে আপনার জন্য সফল হওয়া একটু কঠিন হবে। কিন্তু আপনি যদি পাউরুটির মধ্যে ভিটামিন A to Z ঢুকে দেন তাহলে কিন্তু আপনার এই পাউরুটি সবাই কিনবে। যেমন ডিমের মধ্যে আমরা 2 ধরনের ডিম আছে, বেসিক ডিম, আর একটা আছে হচ্ছে ওমেগা ডিম, ওমেগা 3 পাওয়া যায় ফিশের মধ্যে, কিন্তু সি ফিশ এক্সপেন্সিভ, তো সেই ওমেগা 3টাকে মুরগিকে খাওয়ানো হয়, মুরগি যে ডিমটা পাবে সেটা ওমেগা 3 পাবে। এটা বাংলাদেশে একটা কোম্পানি গত এক যুগ ধরে বিক্রি করছে এবং দাম হচ্ছে 300 টাকা বা 200 টাকা ডজন। আপনাকে মিসিং গ্যাপটা খুঁজতে হবে, সমাজের সমস্যা নিতে হবে, একটা সমস্যা নিয়ে দেন আপনি সেটা সলিউশনে যাবেন, সলিউশন থেকে আস্তে আস্তে স্কেল করবেন, প্রগ্রেস করবেন। স্যার আমার যেটা মনে হয় যে আমি নিজেও তো একটু কাজ করার চেষ্টা করছি, এক্সপেরিয়েন্স এটা মনে হয় যে ধরেন একটা আছে কি যে এক্সিস্টিং একটা কিছু আমি ওইটা করছি, ধরেন আমি পোশাক বিক্রি করছি, তো পোশাক বিক্রেতা কিন্তু অনেকেই আছে, সেক্ষেত্রে আমি নিজেও যদি ওই পোশাক বিক্রেতা হিসেবে আসি তাহলে আমি হয়তো ভালো করতে পারবো, আবার আমার অনেক কম্পিটিটর আছে মার্কেটে। স্যার যেটা বলছিলেন যে একদম ইউনিক আইডিয়া কিছু নিয়ে আসা যায় কিনা, কোন একটা ভ্যালু অ্যাড করা যায় কিনা, যদি এক্সিস্টিং কোন সিস্টেমের মধ্যে আমি কোনো ভ্যালু অ্যাড করতে পারি তাহলে ওইখান থেকেও ভালো করার সুযোগ আছে। স্যার আমরা ইসরাফিল মজুমদারের একটা প্রশ্ন নিতে চাই, এই প্রশ্নটা শুধু ওনার নয়, আমি দেখলাম যে অনেকেই এই ব্যাপারটা উত্থাপন করেছে, সেটা হচ্ছে নতুন কিছু শুরু করতে গিয়ে মূলধন সংগ্রহের ব্যাপারটাই এসে থেমে যেতে হয়, এই পরিস্থিতিতে কি করণীয়, মানে উনি ক্যাপিটাল কিভাবে ম্যানেজ করবেন, বা এইটাকে ওয়াইজলি কি কিছু করা যায় কিনা স্যার, মানে ক্যাপিটাল কি খুব বেশি বড় ব্যারিয়ার যে কোনো একটা ইনিশিয়েটিভের জন্য? ক্যাপিটাল এখনকার যুগে বিজনেস করার জন্য আপনার ক্যাপিটাল হচ্ছে আপনার আইডিয়া। আপনার আইডিয়া যদি সুন্দর হয়, সেটাকে যদি 10টা জায়গায় পিচ করেন, আপনার এখানে অ্যাঞ্জেল ইনভেস্টর একটা কনসেপ্ট আছে, অনেকে আপনার ব্যবসায় পার্টনার হতে আসবে, যে তোমার আইডিয়া খুবই চমৎকার, আপনি যখন স্টার্টআপ পিচ দিবেন, স্টার্টআপ আমাদের যেমন বাংলাদেশে বিডা আছে, তারপর আমাদের স্টার্টআপ আইডিয়া আছে, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট আছে, নানা জায়গায় এখন এটা শুরু হয়েছে, তারা ফান্ড দেওয়ার জন্য। তারা শুধু ওয়েট করে সবচেয়ে ভালো আইডিয়া কোনটা, ভালো ইনোভেশন কোনটা। এই যে আমরা একটু আগে যেটা বললাম যে অনেক আইডিয়া, 101 নাম্বার পাউরুটি কোম্পানি হয়ে কিন্তু আপনার এখন আর লাভ নাই, অলরেডি 100টা পাউরুটি কোম্পানি আছে, আপনি 101 নাম্বার হয়ে লাভ নাই। কিন্তু আপনি যদি সেম পাউরুটিকে একটু ডিসরাপ্ট করেন, একটু ইনোভেশন করেন, যে আমার এই পাউরুটি হচ্ছে যাদের ডায়াবেটিস আছে বা যাদের বয়স্ক, যেমন এগুলো ধরেন আইসক্রিম, নর্মাল আইসক্রিম হচ্ছে মিষ্টি অনেক বেশি, কিন্তু সুগার ফ্রি আইসক্রিম চলে আসছে, তো আপনাকে ডিসরাপশন করতে হবে, ইনোভেশন করতে হবে। যেমন মানুষজন কিন্তু সবচেয়ে ফাস্ট মুভার অ্যাডভান্টেজ, যারা ফাস্ট মুভ করে যারা উইথ ইনোভেটিভ আইডিয়া, তাদেরকে মনে রাখে। যে বাংলাদেশে আমরা ধরেন প্রত্যেক মোটরসাইকেলকে হোন্ডা বলি, যে একটা হোন্ডা কিনবো ইয়ামাহা কোম্পানির, এখন কেন এটা কেন হয়েছে? বিকজ বাংলাদেশে মোটরসাইকেল কোম্পানি হিসেবে হোন্ডা করতে পারছে। তো এবং ধরেন মাসুদকে জিজ্ঞেস করি হয়তো, যে আমাদের ফর্মুলা 1 রেসিং এ মাইকেল শুমাখার হচ্ছে ধরলাম চ্যাম্পিয়ন ওয়ার্ল্ডে ছিল আগে, তো বা এখনো আছে কিনা আমি জানি না, কিন্তু ওর পিছনে কে ছিল, ঠিক মাইকেল শুমাখারের পিছনে গাড়িতে কে ছিল আমরা কিন্তু কাউকে চিনি না, জানি না। যাদের প্রথম গিয়েছে হচ্ছে নীল আর্মস্ট্রং এবং এরপরে কারা গিয়েছে আমরা চিনি না। তো মানুষ কিন্তু সবসময় যে প্রথম কিছু ইনোভেশন নিয়ে আসে তাকে কিন্তু মনে রাখে, পরের জনকে মানুষ মনে রাখে। আপনারা জাস্ট বাংলাদেশে, আমি বলি বাংলাদেশে ইনোভেটর কম, ইমিটেটর বেশি। ইনোভেট করার লোকজন বাংলাদেশে তেমন নয়, আইডিয়া সব হচ্ছে কপি করা। আমাদের পাঠাও বলি, এটা কিন্তু উবারের একটা কপি, সবকিছু দেখেন সব হচ্ছে কপি। আপনি তখনই ভালো করবেন কোন একটা মেজর প্রবলেম, সোশ্যাল প্রবলেম করতে হবে, সেটাকে নিয়ে সলিউশনে কাজ করবেন। সলিউশন ভালো হয়, ইনোভেটিভ আইডিয়া হয়, ফান্ড আপনার কাছে কোনো না কোনো ফরম্যাটে চলে আসবেই, হয় গভর্নমেন্ট ফান্ডে অ্যাপ্লাই করতে পারেন। বাংলাদেশ খুশি হবেন, বাংলাদেশ ব্যাংক বোধহয় 500 কোটি টাকার একটা প্রজেক্ট পাস করেছে, যেখানে উদ্যোক্তাদেরকে সহজ করতে ঋণ দেওয়ার 4% বা
1% দিবে। আর স্টার্টআপ কম্পিটিশন গুলো অংশগ্রহণ করবেন, ফান্ড চলে আসবে। ব্যবসা শুরু করার জন্য ফান্ড লাগে না, ব্যবসা শুরু করার জন্য ফান্ড লাগে না। আপনি যদি সার্ভিস শুরু করেন, আপনি যদি ধরেন এরকম ডিভাইস বানান, আপনার ফ্যাক্টরি লাগবে, প্ল্যান্ট লাগবে, এটা লাগবে, কিন্তু আপনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপে সার্ভিস সেক্টরে যান, তাহলে কিন্তু আপনার একটা ওয়েবসাইট, একটা ফেসবুক পেজ, আর আপনার কোনো অফিসও লাগবে না। আপনার বেস ইনভেস্টমেন্টে আপনি সার্ভিস সেক্টরে ঢুকতে পারবেন। উবার যে করে দিচ্ছে 20% টাকা নিচ্ছে, আপনার এখানে ইনভেস্টমেন্ট লাগবে না। তারপরে বলছি সার্ভিস সেক্টর ইজ ভেরি গুড ফর ডিজিটাল। আবার ম্যানুফ্যাকচারিং ও নট ব্যাড। বড় করতে গেলে আপনাকে ফান্ড লাগবে। তো ফান্ডের জন্য বসে থাকেন না, আইডিয়ার উপর ফোকাস করেন, ফান্ড চলে আসবে কোনো না কোনো ফরম্যাটে। স্যার, আপনাকে কষ্ট করে একটু ছোট করে অনেক প্রশ্নের উত্তর আসলে দেয়া উচিত, এত এত প্রশ্ন আসছে। আমি আরেকটা কমন কোশ্চেন স্যার নিচ্ছি, যেটা অনেকেই আমি এখানে দেখতে পাচ্ছি স্ক্রিনে যে তারা জানতে চাচ্ছে। যেমন আলটান আচার্য, তিনি জানতে চাচ্ছেন যে শিক্ষানবিশ অবস্থায় কি ডিজিটাল এন্টারপ্রেনারশিপে অংশগ্রহণ করতে পারবো। তারপরে আশিক হোসেন, তিনি অলমোস্ট কাছাকাছি কথাগুলোই বলছেন। রাহাত হোসেন, স্টুডেন্টরা কিভাবে ডিজিটাল এন্টারপ্রেনারশিপের প্রস্তুতি নিতে পারে। মানে মূল কথাটা হচ্ছে তারা জানতে চাচ্ছে যে তারা স্টুডেন্ট অবস্থায় আছে বর্তমানে, কিন্তু এর মধ্যে স্টুডেন্ট থাকা অবস্থাতে তারা কিভাবে ডিজিটাল এন্টারপ্রেনারশিপের সাথে জড়িত হবেন বা শুরু করবেন বা সাকসেসফুল হবেন, এই ব্যাপারে আপনার সাজেশনটা স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা নিয়ে আসলে আমার পিএইচডি করা, কারণ নরমালি এই এন্টারপ্রেনারশিপ হওয়ার কোনো বয়স নাই। প্রথম কথা, সেটা কি আপনি ছাত্র অবস্থায় করছেন নাকি আপনি রিটায়ারমেন্টের পরে করবেন? কর্নেল স্যান্ডার্সকে দেখেন, কেএফসি যিনি ফাউন্ডার, সে শুরু করছে 62 বা 65 ইয়ার্স অফ এজে, রিটায়ারমেন্টের সময় করছে। 90 বছর বয়সে মানুষ উদ্যোক্তা হয়। এবং তো আপনার কোনো বয়স নেই, নাম্বার ওয়ান, এজ ইজ নট এ ব্যারিয়ার। আপনার ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে বড় প্রায়োরিটি। আমি যেটা করাচ্ছি এখন, 10 বছর বয়স থেকে আপনি উদ্যোক্তা হতে পারেন চাইলে। এবং আমার কাছে অনেক এক্সাম্পল আছে গ্লোবালি, যেখানে 10-12 বছর বয়স থেকে সবাই ট্রাই করছে উদ্যোক্তা হওয়ার জন্য, হয়তো হতে হতে 15 বছর হয়ে যাবে। তো ছাত্রদের জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারাই হবেন ফিউচারের এন্টারপ্রেনার। এবং ডিজিটালি হয়ে গেলে, কারণ আপনার পড়াশোনাও আছে বললাম, আপনি ডিজিটাল এন্টারপ্রেনার হয়ে গেলে আপনার অনেক কাজ আপনি বাসা থেকে ম্যানেজ করতে পারবেন, আপনাকে অনেক বেশি বের হওয়া লাগবে না। কিন্তু ফিজিক্যাল এন্টারপ্রেনার বা বেসিক এন্টারপ্রেনারশিপ সেটা আপনাকে প্রচুর ফ্যাক্টরি যাওয়া লাগবে, আপনার পড়াশোনা হ্যাম্পার হতে পারে হয়তো। তো আপনি ছাত্র বয়স হচ্ছে বেস্ট টাইম টু জাম্প ইনটু ডিজিটাল এন্টারপ্রেনারশিপ। সো এটা 10 বছর থেকে শুরু করতে পারেন। একটা এক্সাম্পল দেই, আমি গত বছর এই স্কুলে লাইভ হয়েছিলাম। বগুড়া জেলা স্কুলের কিছু ছাত্র, ওরা ক্লাস 9-এ পড়ে, ওরা পরে বন্ধুরা মিলে ইন্সপায়ার হয়ে, ঠিক এই সেম টাইপের একটা আলোচনা ছিল। ওরা ক্লাস 9-এর বন্ধুরা ইন্সপায়ার হয়ে, যারা বগুড়া থেকে দেখছেন, গিফটি নামে একটা অনলাইন বেস প্ল্যাটফর্ম তৈরি করেছে। ওদের কোম্পানিতে ওরা 9 জন বন্ধু, ক্লাস 9, 10 এবং ইন্টারমিডিয়েট, ওরা 13 জন কাজ করে ওই কোম্পানিতে। ওরা পুরো বগুড়া শহরে ডেলিভারি দিচ্ছে এবং আরো ভার্চুয়ালি কাজ করছে। বলে স্যার আমাদের তেমন কষ্ট নাই, আমরা শুধু আমাদের ওয়্যার হাউসটা মেনটেন করি আর ওয়েবসাইট থেকে আমরা যেটা বাসা থেকে বসে কাজ করি। তো ওয়ার্ক ফ্রম হোম এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ হলে আপনার প্রায় 80% কাজ করতে পারবেন ওয়ার্ক ফ্রম হোম। সুবিধা আছে, ফেসবুক পেজ থাকলো, এখানে থাকলো, কাস্টমার পেলেন, কোয়ারি আনসার দিলেন, আর ওই যে ইনবক্সে আসেন সেটা অ্যাভয়েড করলেন। কিন্তু আলটিমেটলি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ হলে ছাত্রদের জন্য সুবিধা। এবং কর্পোরেট যারা দেখছেন এখানে, তাদের জন্য আরেকটা নতুন আইডিয়া আমি নিয়ে আসছি, এটা হচ্ছে উইকেন্ড এন্টারপ্রেনারশিপ। ওরা 5 দিন চাকরি করে আর 2 দিন কিন্তু তাদের ছুটি থাকে। ওই 2 দিনে 10 ঘন্টা 20 ঘন্টা করেও কাজ করে, 6 মাসের মধ্যে একটা স্টার্টআপ দাঁড়িয়ে যাওয়ার কথা। যারা চাকরিতে আছেন, যারা চাকরিতে আছেন, তো ছাত্র বয়স থেকে উদ্যোক্তার কোনো বয়স নেই এবং ছাত্রদের জন্য সবচেয়ে পারফেক্ট টাইম, কারণ ইউ ক্যান স্টার্ট ফ্রম টুমরো। সবার আগে প্রবলেম দেখেন, কোনটা সলভ করবেন, কোনটা মিসিং, তারপর সেখান থেকে আপনি আস্তে আস্তে প্ল্যান করে আগে যাবেন। জি স্যার, শামীম ইসলাম তিনি একটা প্রশ্ন করেছেন, স্যার আমি মাত্র একটি বিজনেস শুরু করেছি, এইটা কিভাবে আমি সামনে এগিয়ে নিতে পারি, সামনে এগিয়ে নিতে আমার কি করণীয় থাকতে পারে। মানে উনি রিসেন্টলি একটা বিজনেস শুরু করেছেন এবং উনি জানতে চাচ্ছেন যে কি কি ইনিশিয়েটিভ নিলে তার বিজনেসটা গ্রো করতে সুবিধা হতে পারে। স্যার এই ব্যাপারে যারা ইয়াং এন্টারপ্রেনার আছেন, যারা রিসেন্টলি শুরু করেছেন বা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য আপনি সংক্ষেপে যদি একটু সাজেশন দেন। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ শামীম, ভেরি ওয়েলকাম। কারণ আমাদের
আমরা যারা বড় হয়েছি, আমরা চাকরি খোঁজার জন্য বড় হয়েছি, আর এখনকার ছাত্ররা বুঝে ফেলছে যে আসলে পড়াশোনার পাশাপাশি আমার যে সময়টা থাকে আমি সেই সময়টা উদ্যোক্তা হয়ে যাই। তো দ্যাট ইজ ভেরি গুড। সো আপনি যেটা করছেন এটার জন্য বাইরের দেশে খুব সুন্দর প্ল্যাটফর্ম আছে, যেটাকে বলে হচ্ছে এন্টারপ্রেনার অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। আপনার যে এন্টারপ্রেনারশিপ আছে সেটাকে অ্যাক্সেলারেট করা, গতি বাড়িয়ে দেওয়া। তো সেটার জন্য ট্রেনিং আছে। বাইরের দেশে প্রায় 12 সপ্তাহের বা 3 মাসের একটা ট্রেনিং এ তারা পার্টিসিপেট করে। ওখান থেকে ওরা শিখে যে মার্কেটিং শিখে, ফাইন্যান্স শিখে, নতুন মার্কেট কিভাবে ক্যাপচার করতে হবে সেটা শিখে, লিগাল ইস্যুতে তাকে কি করতে হবে, ট্রেড লাইসেন্স কিভাবে করতে হবে, আরজিএসসি রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে, ভ্যাট নিবন্ধন কিভাবে করতে হবে। আপনার এখন ওইসব জিনিসগুলো হয়তো মিসিং আছে। আপনি জাস্ট মনে হলো আপনি ফেসবুক পেজ দিয়েছেন, মাঝে মাঝে নক করছেন, বন্ধু বান্ধবকে শেয়ার করছেন, দ্যাটস ইট। বিজনেসকে অ্যাক্সেলারেট করতে গেলে আপনার ওই অনেকগুলো এরিয়া, আপনার নিজেকেও ঠিকঠাক ভাবে থাকার জন্য আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স, আপনার মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি। তো ওই অ্যাক্সেলারেটর প্রোগ্রামে প্রায় 12 উইকস এর প্রোগ্রামে আপনি যে শিখবেন এটা হবে লাইফ লং শেখা, এবং সেখানে আপনি গেলে শিখতে পারবেন 12টার মতো এরিয়াতে কিভাবে খুব দ্রুত স্কেল করা যায়। আর যদি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ করেন তাহলে তো আপনার ডিজিটাল মার্কেটিং একবারে আপনার বন্ধু হবে। ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল এন্টারপ্রেনারশিপ হচ্ছে একই ফ্যামিলির দুই ভাই, একটা ছাড়া একটা অচল। কারণ আপনি ডিজিটালি আসছেন কিন্তু মার্কেটিং জানেন না, ডিজিটাল মার্কেটিং জানেন না, আপনি আগাবেন। তো আপনাকে দুইটা প্যারালাল নিয়ে আগাতে হবে। তো একটু অ্যানাউন্সমেন্ট কি দিব বাস এখানে এখন? জি স্যার, আপনি একটু আগে একটা টপিক বলছিলেন, ওইটাকে আমি এই প্রসঙ্গটার সাথে একটু কানেক্ট করতে চাই। সেটা আপনি ডিজিটাল যে কোনো বিজনেসের জন্য বিজনেস মডেলের কথা বলছিলেন। আর এই প্রশ্নটা ছিল যে উনি মাত্রই শুরু করলেন বা যারা শুরু করতে চাচ্ছেন। তো আমিও ছোটখাটো অল্প যাই কাজ করছি, আমার একটা জিনিস যে এক্সপিরিয়েন্স হয়েছে ওইখান থেকে আমিও একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। সেটা হলো যারা নতুন ভাবে শুরু করছেন, বিজনেস মডেল ক্যানভাসটা আপনারা তৈরি করেন, যেটা স্যার একটু আগেই বলছিলেন। বিজনেস মডেল ক্যানভাস কি? এই মডেল ক্যানভাসের মধ্যে আপনার 9টা ব্লক থাকে বা 9টা ঘর থাকে, সোজা কথা যদি আমি বলি। ওইখানে আপনি জানতে পারবেন নিজের পুরো বিজনেসটাকে আপনি ওইটার মধ্যে ফেলবেন। লাইক আপনার রিসোর্স পার্সন কারা হবে, আপনি কোন জায়গা থেকে সোর্স করবেন, আপনি কাদেরকে সেল করবেন আপনার সার্ভিসটা, আপনার কোন কোন পয়েন্টে টাকা খরচ হবে, এবং কোন কোন জায়গা থেকে আপনি রেভিনিউ কালেক্ট করতে পারবেন। টোটাল বিজনেসটাকে এই 9টা ব্লকে আপনারা সাজিয়ে ফেলেন, তাহলে আপনাদের পুরো বিজনেসটাকে ওভারসি করতে খুব সুবিধা হবে। এটা স্যার বলছিলেন, ওইটা আমি জাস্ট একটু অ্যাড করে দিলাম, এটা যদি আপনাদের উপকারে আসে। আর বিজনেস মডেল ক্যানভাস আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, ব্ল্যাঙ্ক ক্যানভাস যেখানে 9টা ব্লক আছে। ওইটা আপনারা যদি সাজিয়ে নেন, আমি ডেফিনেটলি বলতে পারি যে আপনাদের বিজনেসের শুরুর প্ল্যানিংটা খুব প্ল্যান্ড ওয়েতে হবে, স্ট্রাকচার্ড হবে। স্যার অনেকেই আসলে হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি যদি এই ব্যাপারে কিছু বলতে চান সেটাও। আচ্ছা, এখানে স্যার আমরা আসলে সময় খুবই কম, তাই একদম অনেক প্রশ্নের মধ্য থেকে দুই একটা প্রশ্ন নিচ্ছি। স্যার, ডিজিটাল উদ্যোক্তা হওয়ার কোন দিকগুলো বর্জনীয় একটু আলাদা করে বললে খুব উপকৃত হয়। এই কোশ্চেনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, যে সবাই শুধু জানতে চায় যে কি করব, কিন্তু আরিফ উল হাসান তিনি বলেছেন স্যার কোনটা করব না, বর্জনীয় কাজ কোনগুলো, একটু রিভার্স ভাবে কোশ্চেনটা করেছে। স্যার এই ব্যাপারে যদি সংক্ষেপে কিছু বলেন। এটার জন্য সারা পৃথিবীতে খুব একটা পপুলার প্রোগ্রাম আছে, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। সেটা হচ্ছে ফাক আপ নাইটস। মানে আমি উদ্যোক্তা, সবসময় আমরা খালি সফল উদ্যোক্তাদের গল্প, সফল উদ্যোক্তাদের গল্প প্রায় সেম। সবাই ঢাকা শহরে 20 টাকা নিয়ে আসছে, কোনো এক সময় অনেক কষ্ট করে পায়ে হেঁটে ব্যবসা শুরু করছে, আজকে সেই 20,000 কোটি টাকার মালিক। কিন্তু আমরা কখনো ব্যর্থদের গল্প শুনি না। তো এই ফাক আপ নাইটস প্রোগ্রামটার মতো আমরা এখানে একটা প্রোগ্রাম বাংলাদেশে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করার প্ল্যান করছিলাম। আমরা এখানে ব্যর্থ উদ্যোক্তাদের গল্প শুনবো, কেন সে ব্যর্থ হয়েছে সেটা জানা জরুরি। ব্যর্থতা থেকে শিক্ষাটা কিন্তু অনেক ভালো শিক্ষা। সকলের গল্প সেম, ভালো ছাত্রের গল্প সেম। ভালো ছাত্র দিনে 18 ঘন্টা পড়েছে, ব্যান করে পড়েছে, এটা একটা ছাত্র কেন সিজিপিএ 2.5, ওকে যদি জিজ্ঞেস করেন ওর গল্প কিন্তু থাকতে পারে। তো
ক্যাভিয়েটস যেটাকে আমরা বলি সাবধানতা, তার মধ্যে আপনার হচ্ছে আপনার যে কোনো উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় ঝামেলা থাকে হচ্ছে আপনার পার্টনার, আপনার কো-ফাউন্ডার। যদি আপনার একই মাইন্ডসেটের না হয়, সেটা ফিজিক্যাল এন্টারপ্রেনার বলেন, ডিজিটাল এন্টারপ্রেনার বলেন, মানে আপনার পার্টনার সিলেকশন হচ্ছে নাম্বার ওয়ান থিং, কো-ফাউন্ডার সিলেকশন নাম্বার ওয়ান থিং। বেশিরভাগ বিজনেসে দেখা যাচ্ছে হয়তো দুজন পার্টনার থাকে, ফাউন্ডার কো-ফাউন্ডার থাকে, ওদের মধ্যে 6 মাসের মধ্যে গ্যাঞ্জাম লেগে যায় যে তুমি কাজ করছো না, আমি কাজ করছি, আমি আলাদা হয়ে যাব। তো এটা খুবই কমন একটা জিনিস। 90% টাকার বিজনেস ফেল করে সারা পৃথিবীতে। তো দেখা গেছে এর মধ্যে প্রায় 60% হচ্ছে রং পার্টনার সিলেকশনের কারণে হয়ে, সেটা ফিজিক্যালি বলে, ডিজিটালি বলে। আর ডিজিটাল এন্টারপ্রেনারশিপে আরেকটা জিনিস হচ্ছে আপনার যে বললাম 4P, আপনার প্রোডাক্ট, প্রাইস, তারপরে প্লেস, প্রমোশন, এগুলোর মধ্যে কোনো ভুল করা যাবে না। দেখা যাচ্ছে আপনি টার্গেট অডিয়েন্স হচ্ছে ডিফারেন্ট, টার্গেটের অডিয়েন্স হচ্ছে বয়স্ক লোক, আপনি দিয়ে রাখলেন বিজ্ঞাপন ইনস্টাগ্রামে, বয়স্করা ইনস্টাগ্রাম ইউজ করে না। হ্যাঁ, আপনি দিয়ে রাখলেন হচ্ছে আপনি সেল করতেছেন ইয়াংদের জন্য টি-শার্ট, স্টাইলিশ কাপড় চোপড়, আপনি দিয়ে রাখলেন হচ্ছে এটা ইয়েতে লিঙ্কডইনে, হয়তো ইয়াংরা লিঙ্কডইন এখনো বাংলাদেশ ইউজ করে না। আপনারা যে প্রোডাক্ট কোথায় অ্যাড দিবেন, প্লেস করবেন কোথায়, এটাকে আমরা মার্কেটিং এর ভাষায় বলি এসপিপি, সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং। তো আপনাকে খুব প্রপার চ্যানেল খুঁজে বের করতে হবে কোথায় অ্যাড দিবেন, কিভাবে কাজ করবেন এবং সেটা কাজ করার পর কিভাবে পজিশনিং করবেন। আমি ধরুন আমাকে যদি বলেন যে 3টা অনলাইন, বা আমাকে যদি বলেন একটা কোম্পানির নাম বলেন যারা অনলাইনে খাবার বিক্রি করে, আমাদের গ্রোসারি বিক্রি করে, সবার আগে চালটা, এটা মানে হচ্ছে পজিশনিং। হয়তো যতটুকু ডেলিভারি দেয় ডেলিভারি করে কমিটমেন্ট রাখে, ওই যে আপনার প্রোডাক্ট ইটসেলফ, আপনার কমিটমেন্ট, আর ইনবক্সে আসেন এইসব কথা অ্যাভয়েড করা। এবং আলটিমেটলি আপনার লং টার্ম একটা ইমেজ তৈরি করতে হবে। ইমেজ তৈরি করার জন্য কোনো ভুল করা যাবে না, কারণ মানুষজন যাদের ইমেজ। স্যার, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। অনেকেই আমাদের কাছে জানতে চাচ্ছিলেন যে এই ডিজিটাল এন্টারপ্রেনারশিপ নিয়ে তারা আরো ফার্দার ইনফরমেশন কোথায় পাবেন বা থেকে জানতে পারবেন, বা কোনো কোর্স করার কোনো সুযোগ আছে কিনা। এরকম প্রচুর প্রশ্ন আমি দেখলাম, সবারটা আসলে নিতে পারছি না সময়ের অভাবে, কিন্তু থিম যেটা অনেকে জানতে চাচ্ছেন যে তারা আরো জানতে চান, আরো শিখতে চান, কোনো কোর্স আছে কিনা, বা আপনার কি কোনো কিছু আছে কিনা স্যার, মানে আপনার কাছ থেকে শেখার কোনো সুযোগ আছে কিনা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ মাসুদ। তারা এই বেশিরভাগই মনে হয় এটা একটা, কিন্তু যেহেতু এই প্রশ্নটা এখন আসতে শুরু করেছে, এর মানে হচ্ছে আসলে সবাই মুখে ছিল আমরা আসলে উদ্যোক্তা হবই। আমি খুবই মানে হ্যাপি, অনেক ছাত্র, আমাদের অনেক ছাত্র ভাইয়েরা। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, আপনার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে, অনেকে কমেন্টে জানাচ্ছে। আমি কি আরেকবার আপনাকে একটু রিমুভ করে তারপরে আমি আবার অ্যাড করছি স্যার। এখন কি অবস্থা স্যার? এখন স্যার প্লিজ কন্টিনিউ করতে পারেন আপনি। আচ্ছা, আমাদের যেহেতু এই প্রশ্নটা আসছে, আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজও পাচ্ছি, আমি ল্যাপটপে সাউন্ডটা হচ্ছে। আচ্ছা, সো এরকম একটা প্রোগ্রাম আমরা, এই যে অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, হয়তো 3 মাসের একটা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম আমরা নিয়ে আসার চেষ্টা করব। এবং যেহেতু এই প্রশ্নটা এখানে আসছে, অনেকে জিজ্ঞেস করছে যে আমরা আসলে উদ্যোক্তা হতে চাই, ডিজিটাল এন্টারপ্রেনার হতে চাই, এবং সার্ভিস সেক্টরে যদি ডিজিটাল এন্টারপ্রেনার হতে চায় ছাত্ররা, তাদের জন্য আমি সাজেস্ট করব দিস ইজ দ্য বেস্ট টাইম, দিস ইজ দ্য বেস্ট টাইম টু অ্যাকচুয়ালি ওয়ার্ক। সো একটু বলতে চাই যে যেহেতু আমি ঢাকা ভার্সিটিতে আছি, আমাদের একটা এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব আছে, ওখান থেকে আমরা অনেক প্রোগ্রাম করি। সো ঢাকা ইউনিভার্সিটি এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব এবং স্কিল এইড, এই 3 জনের জয়েন্ট ভেঞ্চারে আমরা একটা প্রোগ্রাম আসলে লঞ্চ করতে যাচ্ছি, যেখান থেকে এটা 3 মাসের একটা প্রোগ্রাম হতে পারে। উদ্যোক্তা একদিনে 1 ঘন্টা কেউ উদ্যোক্তা হতে পারে না, 1 ঘন্টা ডিজিটাল মার্কেটিং করানো যায় না। আমরা স্কিল এইড, ঢাকা ভার্সিটি এবং আমাদের ঢাকা ভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব, 3টে মিলিয়ে একটা প্রোগ্রাম খুব অচিরেই, শীঘ্রই। আপনারা যারা ইন্টারেস্টেড তারা হয়তো কমেন্টে লিখতে পারেন, মাসুদ কোনো কি গুগল ফর্ম বা কোনো কিছু করেছে শেয়ার করতে পারেন। আমাদের সাথে অনেকেই আসলে স্যার ইনবক্সেও আমাদের কাছে জানতে চাচ্ছে এই ব্যাপারগুলো। তো আপনি একটা কোর্স ডিজাইন করেছেন, সেটার কথাও বললেন। তাহলে যারা ইন্টারেস্টেড তাদের জন্য হয়তো আমরা একটা গুগল ফর্ম ক্রিয়েট করে তাদের কিছু অপিনিয়ন বা তারা কি কি জানতে চাচ্ছে সেটা আমি হয়তো নিয়ে নেওয়ার চেষ্টা করব, আপনি যদি আমাকে বলেন আমাদের এই প্ল্যাটফর্ম থেকে।
সেটি সমস্যা নেই, কিন্তু স্যার আপনি যে কোর্সের কথা বলছিলেন ওই কোর্সের মধ্যে আসলে কি কি থাকতে পারে আমাদের যদি একটু আইডিয়া দেন। আচ্ছা, যেই অলরেডি এরকম একটা কোর্স আমরা চালাচ্ছি, তো ওই কোর্সের মধ্যে থাকতে হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হয়নি এখনো তারা কিভাবে উদ্যোক্তা হবে, এবং যারা মাত্র শুরু করেছে তাদের বিজনেসটাকে অ্যাক্সেলারেট কিভাবে করা যায়। এটা নাম বললাম স্কিল8 এন্টারপ্রেনার অ্যাক্সেলারেটর প্রোগ্রাম, বা ইএপি নাম দিতে পারি, এন্টারপ্রেনারশিপ অ্যাক্সেলারেটর প্রোগ্রাম। এটা 3 মাসের একটা প্রোগ্রাম হতে পারে, উইকেন্ডে, প্রতি শুক্রবার বা শনিবার, এবং এখানে আমরা প্রায় 30 ঘন্টার একটা কোর্স হতে পারে। এই কোর্সে একজন যারা নতুন উদ্যোক্তা হতে চায় যে ছাত্র, তাকেও আমরা হেল্প করবো টু বিকাম অ্যান এন্টারপ্রেনার। আর যে অলরেডি শুরু হয়েছে তার ব্যবসাকে বড় করার জন্য, আলটিমেটলি যারা হতে চায় এবং যারা শুরু করেছে আরো বাড়াতে চায়, তাদের জন্য আমরা এই উদ্যোক্তা আমরা নিয়ে আসবো। তো যারা হতে চায় তারা হয়তো এখন কমেন্ট করতে পারে, বা গুগল ফর্ম থেকেও তারা আলটিমেটলি তাদের আগ্রহ জানাতে পারে। যারা আগ্রহী তারা একটু কমেন্ট করেন, যারা আগ্রহী এরকম একটা ব্যাপার। জি, থ্যাংক ইউ স্যার। এইটা আপনারা যেটা ডিজাইন করছেন কোর্সটা, সেই কোর্সটা কি একদম স্কেচিং থেকে আপনারা শুরু করবেন? লাইক ধরেন আমি ইন্টারেস্টেড বাট আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হাউ টু রান এ প্ল্যাটফর্ম অর হাউ টু রান অ্যান ইনিশিয়েটিভ, তো আপনারা কি একদম স্কেচিং থেকে শুরু করছেন ওই কোর্সটা, নাকি কিভাবে, নাকি একটু অ্যাডভান্স লেভেলে যে যারা অলরেডি এন্টারপ্রেনার হিসেবে কাজ শুরু করেছেন তাদের জন্য, মানে আপনারা কিভাবে পুরো জিনিসটা সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছে, ইন্টারেস্টেড মানে এইভাবে প্রচুর কমেন্ট আসা অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, এই প্রোগ্রামটা হচ্ছে একবারে স্ক্র্যাচ থেকে শুরু হবে, যেহেতু 30 আওয়ার্স এর এটা, যেহেতু 30 আওয়ার্স, তো 30 আওয়ার্স একবারে শুরু থেকে শুরু হবে। মানে একদম সরাসরি এসে বলবে স্যার আমি করতে চাই, আমার কোনো আইডিয়া নেই, আমি খারাপ করি নাই, আমি আর্টসে পড়েছি, কমার্স সায়েন্সে পড়েছি, আমি এন্টারপ্রেনারশিপ কিছু জানি না। তো এই কোর্সটা হচ্ছে ওপেন ফর এনিওয়ান। আমরা তাকে ফেস বাই ফেস তৈরি করব। 30 ঘন্টা যেহেতু, হয়তো প্রথম 10টা সেখানে থাকবে তাকে তৈরি করা, পরবর্তীতে তাকে উদ্যোক্তা বানানো, এরপরে শেষের দিকে থাকবে হচ্ছে সে কিভাবে তার ব্যবসা নিয়ে শুরু করবে। 3 মাসে এই 3 মাসের অ্যাক্সেলারেটর প্রোগ্রামটায় এই জিনিসটা রান করে দিতে হবে। স্যার মাজিদ হাসান উনি প্রশ্ন করেছেন কোর্স ফি কত হতে পারে? এটা অবশ্য এখন বলা সম্ভব হবে না, আমরা পরে আগে আপনাদের আগ্রহটা দেখি, আগে আগ্রহের উপর বেস করে যত মানুষ বেশি আসবে তত হয়তো সেটা কমে আসবে, এরকম একটা ব্যাপার হতে পারে। বাট স্কিলের যেহেতু সবসময় মানে কাজ করে যাচ্ছে, তো এখানে এটা কোনো প্রফিট কিছু না আসলে। তো এখানে কিছু আসবে, তারা ক্লাস নেবে বা তারা এটা ডিজাইন করবে, সেটার জন্য তা লাগবে। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা এত প্রশ্ন আজকে এসেছে আমাদের এখানে, এগুলো সবচেয়ে ভালো হতো যদি আমরা প্রত্যেকটা প্রবলেমে যেতে পারতাম, প্রত্যেকটা প্রবলেম ইন্ডিভিজুয়ালি কথা বলে ওইটা একটা সলিউশন দিতে পারতাম, কিন্তু সময় লিমিটেশনের জন্য হয়তো অনেক প্রশ্নই আজকে স্কিপ করে গেলাম। আর স্যারকে যদি আমরা সামনে কোনোদিন আবার পাই, আমরা এই ব্যাপারগুলো নিয়ে ইনশাআল্লাহ আবার কথা বলবো। একটা জিনিস করা যায়, ধরো যারা আগ্রহী, উদ্যোক্তা হওয়ার জন্য আগ্রহী, তারা যদি একটা রেজিস্ট্রেশন করে, হয়তো ওদেরকে নিয়ে আমরা আরেকদিন আরেকটা সেশন করতে পারি, একটা সেশন করতে পারি, ফলো আপ ভালো হয়। ঠিক আছে স্যার, তাহলে আমরা গুগল ফর্ম করে যারা ইন্টারেস্টেড তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে ওইটা নিয়ে যদি সম্ভব হয় আপনি যদি আমাদেরকে একটু সময় দিতে পারেন, ওইটা নিয়ে আমরা আরেকদিন আলাপ আলোচনা করার চেষ্টা করব। স্যার আমাদের আজকে শেষ করতেই হবে আসলে, আমাদের নির্ধারিত সময় থেকে 20 মিনিট বেশি সময় চলে গেছে, সেটা কিভাবে যে গেল আমি বুঝতেই পারলাম না, কারণ এত প্রশ্ন আসছিল, এত ইন্টারেস্টিং কথাবার্তা হচ্ছিল। আমি চেষ্টা করব পেজে কিছু অ্যানসার দিতে, যেহেতু লাইভে করতে পারিনি অনেকগুলো। ওকে, ঠিক আছে, তাহলে তো আরো ভালো হয় স্যার। এখনো ইন্টারেস্টেড প্রচুর কমেন্ট আসছে, আমরা আর কমেন্ট নিতে পারছি না স্যার, আমরা শেষ করব 1 মিনিটের মধ্যে। আপনি যদি স্যার ক্লোজিং কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে। জি, আসলে এন্টারপ্রেনারশিপ হচ্ছে আমার একবার স্বপ্নের জায়গা, আমার খুব প্যাশন। আমার নিজেরও দুই একটা স্টার্টআপ আছে, আমি কাজ করি, এবং আমি বাচ্চাদেরকে, যারা বাচ্চা আছে 10 বছরের বাচ্চা, ওদেরকে আমি উদ্যোক্তা বানানোর ট্রেনিং দিই 10 থেকে 16। ইনো কিডস নামে আমার একটা ব্র্যান্ড আছে। তো চাকরি আপনাকে কারো কিন্তু ঠেকা নাই আপনাকে চাকরি দেওয়া। নাম্বার ওয়ান থিং, ডোন্ট ওয়েট ফর জব, রাদার ক্রিয়েট
অপরচুনিটি। আপনার আইডিয়া আছে, আপনার বুদ্ধি আছে, মেধা আছে, চাকরি করবেন 9 to 5 জব, এগুলোর মধ্যে আসলে আপনার 40 বছর বয়সে গিয়ে মনে হবে যে আমি আসলে সারা জীবন আরেকজনের ক্ষেত্রে চাষ করলাম, আমার নিজের ক্ষেত নাই। তো এই ছাত্র বছর থেকে আপনারা নিজের ক্ষেত তৈরি করেন, নিজের ফিল্ড তৈরি করেন, বি ইউর ওন বস। আমার একটা স্লোগান আছে, বি ইউর ওন বস, ইট ইজ নট টু আর্লি, ইট ইজ নট টু লেট। সো নিজের কাজে কাজ করেন। যেহেতু আপনি ছাত্র, আপনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন চাকরি করবেন, বিলিভ মি চাকরি থেকে অনেক মানুষ বেরিয়ে আসতেছে। এবং মাসুদ যেটা বললো, আপনি চাকরি করলে শুধু নিজের জন্য করলেন। ইফ ইউ ওয়ার্ক ফর ইউরসেলফ, ইউ আর হ্যাপি, বাট ইফ ইউ ওয়ার্ক ফর ইউরসেলফ এন্ড আদার্স, দেন ইউ ক্যান বি সুপার হ্যাপি। সবাই সুপার হ্যাপিনেসের দিকে চলে যান, নিজের এমপ্লয়মেন্ট খুঁজে পান, 10 জন বন্ধুকে নিয়ে 10 জন মানুষ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু দেশের এই 1.5 কোটি বেকার, এই 1.5 কোটি বেকার লোকদেরকে আমরা কিন্তু পেয়ে যেতে পারবো। ফিউচারে এমন আসবে হয়তো চাকরি পাওয়ার লোকের অভাব হবে। আপনারা ওইরকম একটা চিন্তা ভাবনা একটু ডাইভার্সিফাইড থট নিয়ে কাজ করতে পারেন, তাহলেই কিন্তু হবে। উদ্যোক্তা সবার আগে মানসিক শক্তি, মেন্টাল স্ট্রেংথ, আপনার জেদ, আপনার ডেডিকেশন এবং মানুষের মতো লেগে থাকাটা সবার মধ্যে থাকে না। উদ্যোগ নেয় কিন্তু লেগে থাকে না। লেগে থাকা, যেটাকে আমরা বলি ইংলিশে টেনাসিটি অফ পারপাস, লেগে থাকতে হবে, সফলতা আসবে। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ স্যার। স্যারের কথা আসলে আমার শুনতেই ইচ্ছা করছিল, অনেক কিছুই শিখলাম আজকে। প্রচুর প্রচুর কমেন্ট আসছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে স্যার। আমি নিজেও পার্সোনালি আপনাকে ধন্যবাদ জানাতে আপনি একদম শুরু থেকে আমাদেরকে সাপোর্ট করছেন, গাইড করছেন, আপনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি স্যার। আর আমাদের অডিয়েন্স যারা আজকে প্রচুর প্রচুর রেসপন্স, স্যার এখনো কন্টিনিউয়াস কমেন্ট আসছে, মানে প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে তারপরেও মানুষ কমেন্ট করেই যাচ্ছেন। সবাই এত কর্ডিয়ালি নিয়েছে আজকের সেশনটা। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতটা সময় দেখেছেন এবং প্রচুর প্রচুর কমেন্ট করেছেন, অনেক লাইক শেয়ার আপনারা করেছেন। হ্যাঁ, অনেক কিছু শিখতে পেরেছি আজকে আপনার কাছ থেকে। এই কোভিড সিচুয়েশনে আপনারা সবাই সাবধানে থাকবেন, যতটা সম্ভব সচেতনতা সহকারে আমরা ডিস্টেন্স মেনটেন করে হেলথ ইস্যুস গুলো ফলো করে আমরা যেন সামনের দিনগুলোতে ভালো থাকি। স্যারের সুস্বাস্থ্য কামনা করছি, আমাদের অডিয়েন্স যারা আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ।